আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম সবাইকে। সবাইকে আসসালামু আলাইকুম। একটু জানাও যে ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এবং দেখতে পাচ্ছ কিনা, সবকিছু ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা, এটা একটু জানাও। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জানাও যে সবকিছু ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং শোনা যাচ্ছে কিনা। ওকে, সবকিছু ক্লিয়ার আছে কিনা এটা একটু জানাও। হ্যাঁ, আমাদের হচ্ছে ম্যাথের ক্লাস, ম্যাথের হচ্ছে আমাদের ফাংশন, দ্বিপদী বিস্তৃতি, সাথে একটু ছোট্ট করে লিখে রাখো বিন্যাস সমাবেশ, বিন্যাস প্লাস সমাবেশ, এই তিনটা। আর একটা হচ্ছে একটা দুইটা অঙ্ক করাবো, সম্ভাব্যতা, সম্ভাব্যতা। এই জিনিসগুলা থেকে ফুল সিলেবাসে দুই একটা প্রশ্ন হুটহাট করে আসছে, একটু দেখতে হবে যে আমাদের ফুল সিলেবাস থেকে আসলে কয়টা প্রশ্ন ম্যাথে আসে। ঠিক আছে, ম্যাথে অ্যাকচুয়ালি 25টার মধ্যে কয়টা প্রশ্ন ফুল সিলেবাস থেকে আসে, এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। আমি একটু বলি তাহলে, আমাদের আজকে ক্লাস হচ্ছে ফাংশন এবং দ্বিপদী বিস্তৃতি, বিন্যাস সমাবেশ, সম্ভাব্যতার যেই প্রশ্নগুলা গুচ্ছয়ে আসছে ওই আলোকে আমরা হচ্ছে আজকে ক্লাস নিব, ওই আলোকে আমরা একটু পড়াবো, যাতে হচ্ছে অ্যাটলিস্ট একটু মোটামুটি একটা কনফিডেন্ট থাকা যায়। দেখো, জিএসটি এবার জাস্টের এইবার হচ্ছে দায়িত্বে আছে। আমি আশাবাদী যে ফুল থেকে প্রশ্ন দিবে না, আমি আশাবাদী যে ফুল থেকে দিবে না। শর্টটা খুব ভালো করে পড়া উচিত, শর্টটা খুব ভালো করে পড়বা। তবে ফুল থেকে এই দুইটা চ্যাপ্টারে, বিশেষ করে ফাংশন, তারপরে বিন্যাস সমাবেশ, এটা তো একটাই চ্যাপ্টার, আর একটা দ্বিপদী বিস্তৃতি, এই তিনটা চ্যাপ্টারের প্রশ্ন এখন পর্যন্ত গুচ্ছে প্রতি বছরই আসছে। ঠিক আছে, প্রতি বছরই আসছে। এই জন্য এই জায়গাটা একটু, যতটুকু না দেখলেই নয়, ওই জায়গাটুকু একটু দেখে যাবা। বিশেষ করে তুমি যদি বলো যে ভাই আমি দ্বিপদী বিস্তৃতি দেখবো না, বিন্যাস সমাবেশ মাত্র একটা টপিক দেখবো, আর ফাংশনের একটা টপিক দেখবো, শুধু ডোমেন নির্ণয়, শুধু হচ্ছে ডোমেন নির্ণয়, এই একটা টপিক যদি দেখে যাও, গুচ্ছ ডান। ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে ভাই ফাংশন গুচ্ছে শুধু একটা টপিক দেখো, ডোমেইন নির্ণয়, এই একটা টপিক যদি দেখে যাইতে পারো, তোমার ফাংশন ডান। এই একটা টপিক যদি বুঝে যাইতে পারো, কারণ গুচ্ছে 3 বছর প্রশ্ন আসছে, 20, 21, 22, এই 3 বছরই ডোমেইন থেকে প্রশ্ন আসছে। বলছে ডোমেইন নির্ণয় করো, একটা ফাংশনের ডোমেইন নির্ণয় করো, ডোমেইন। ঠিক আছে, এই ডোমেইন জিনিসটা কি, এটা নিয়ে আমরা একটু কথা বলবো। ব্যবধি জিনিসটা কি, এটা একটু কথা বলবো। তাহলে ফাংশন থেকে শুধু একটা টপিক দেখবা, আর কোনো টপিক দেখবা না, একটা টপিক। আমি আবারও বলতেছি, ডোমেইন নির্ণয়। এই একটা প্রশ্ন গুচ্ছে 20-এও আসছে, 21-এও আসছে, 22-এও আসছে, 3বার আসছে, 3বার। ঠিক আছে, তাহলে এই টপিকটাই দেখবা। যদিও যশোর যেহেতু প্রশ্ন দায়িত্ব আছে, যশোর আসলে এক কথার মানুষ, মোটামুটি ওদের প্রশাসন যা বলে ওই জিনিসগুলাই ফলো করে, এবং ওদের প্রশাসন হজবরল না, খুবই ভালো। ঠিক আছে, সেই দিক থেকে এই যে মাসুদ রানা যশোর থেকে আছে, যশোরে অনেক পোলাপান আমাদের। তবে যশোরের আমি একটা বিষয় ফলো করি, যে ওরা যেই রকম বলে আশা করি ওই রকমই করবে, ফুল থেকে দেওয়ার কথা না।
তবে রিস্ক মুক্ত থাকার জন্য আমরা এই 3টা চ্যাপ্টারে একটা করে টপিক দেখব। কয়টা করে টপিক? একটা করে। ভাই বিন্যাস সমাবেশে আমি মাত্র একটা টপিক পড়াবো, দ্বিপদী বিস্তৃতিতেও একটা টপিকই দেখাবো, একটা বা দুইটা। আর হচ্ছে এই ফাংশন থেকে শুধু ডোমেইনটা পড়বা। দেখো এই যে 22-এ শর্ট সিলেবাসের বাইরে প্রশ্ন আসছে কয়টা? এই যে একটা শর্ট সিলেবাসের বাইরে একটা, জিএসটি 22-23। এই যে দেখো জিএসটি 22-23 শর্ট সিলেবাসের বাইরে, এটা আসছে বিন্যাস থেকে। দেখো এটা আসছে বিন্যাস সমাবেশ থেকে, এইটা আসছে হচ্ছে দ্বিপদী বিস্তৃতি থেকে, এই প্রশ্নটা আসছে দ্বিপদী বিস্তৃতি থেকে, এটা আসছে দ্বিপদী বিস্তৃতি একটা। দেখো দ্বিপদী বিস্তৃতি দিছে একটা, এটা দিছে হচ্ছে বিন্যাস সমাবেশ, বিন্যাস সমাবেশ থেকে একটা। আর একটা প্রশ্ন আসছে ফাংশন থেকে, এইটা আসছে দেখো ফাংশন থেকে। এই যে দেখো ডোমেন নির্ণয় করো। এই 3টা প্রশ্ন আসছে মোটামুটি আমাদের হচ্ছে কি বলতো 3টা প্রশ্ন, তাহলে 22টা ছিল শর্ট সিলেবাস, 22টা ছিল শর্ট সিলেবাস। কেউ যদি শুধু শর্ট সিলেবাস ভালো করে পড়ে যাও, ও কিন্তু ওই 22টা পারবা, ওর ওই 22টা পারার কথা, 3টা প্রশ্ন ছাইড়া দিতে হবে। আর যদি কেউ হচ্ছে ফুল সিলেবাস কষ্ট করে সব পড়ে যাও, তাহলে ওই 2-3টা প্রশ্নের জন্য আহামরি পরিশ্রম না করাই ভালো। মাত্র 2-3 মার্কসের জন্য ফুল সিলেবাসের সবকিছু না পড়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ, আমি এটাই মনে করি। ঠিক আছে, ফুল সিলেবাস থেকে প্রশ্ন 2-3টার বেশি দিবে না, 2-3টার বেশি দিবে না। তবে ফাংশনটা ডোমেইন নির্ণয় দেখো এই যে 22-এ আসছে, জিএসটি 22। আবার দেখো আমি দেখাই, এই যে দেখো জিএসটি 21-22-এও আমার বিন্যাস সমাবেশ থেকে আসছে। এই যে দেখো বিন্যাস সমাবেশ এইখানে দেখো জিএসটি 21-এও দিছে। এবং দেখো জিএসটি 21-এ এই যে ডোমেইন নির্ণয় আরেকটা দিছে। এই যে দেখো, এই যে জিএসটি 21-এ প্রশ্ন দিছে এত ফাংশনের ডোমেইন কোনটা, এই যে 21-এও আসছে, 22-এও আসছে, 20-এও আসছে। 20-এর প্রশ্নটা আমার কাছে নাই, ঠিক আছে, 20-এর প্রশ্ন আমার কাছে নাই, তবে 3 ইয়ারেই ডোমেইন আসছে। তাহলে এই টপিকটা ভালো করে পড়বা, দ্বিপদী বিস্তৃতি থেকে পড়বা একটা টপিক, আর বিন্যাস সমাবেশ থেকে শুধু এই 1-2টা টপিক পড়বা, আমি করায় দিব। বলো যে এইটুকু পড়লেই আশা করি হয়ে যাবে। আর একটা প্রশ্ন 21-এ সম্ভাব্যতা থেকে আসছিল, তবে সম্ভাব্যতা থেকে এবার দিবে না, আশা করি দিবে না। তবে এগুলার ফুল ক্লাস আমাদের ইউটিউবে দেওয়া আছে, এই সম্ভাব্যতা, বিন্যাস সমাবেশের ফুল নোট এগুলা টেলিগ্রামে পাওয়া যাবে। দেখো টেলিগ্রামের লিংক দেওয়া আছে, একটু জয়েন করো যারা জয়েন নাই। এই টেলিগ্রামে দেখো সাজেশনের নোট দেওয়া আছে, এটা প্রিন্ট করছো কে কে বলো? যারা আমাদের পেইড ব্যাচে নাই, এরকম যারা ক্লাস করতেছো বলো সাজেশন নোটটা প্রিন্ট করছো কে কে, একটু কথা দাও যে সাজেশন নোটটা ভালো করে পড়বা। মোটামুটি সবগুলা টপিকের গুরুত্বপূর্ণ টপিক এই নোটে দেওয়া আছে। সাজেশনটা টেলিগ্রামে ঢুইকা ফাইল সেকশনে গেলেই পাবা, সাজেশন গুচ্ছের এবং কৃষির জন্য সাজেশনটা ইম্পর্টেন্ট, গুচ্ছ প্লাস কৃষি এই দুইটার জন্য সাজেশনটা ইম্পর্টেন্ট। কে কে সাজেশনটা প্রিন্ট করছো পেইড ব্যাচে না এরকম? হ্যাঁ, ওকে। 250 জনের মতো ক্লাস করতেছো। আসলে ম্যাথ সবাই দাগাবে না, এটা একটা ফ্যাক্ট। ম্যাথ যারা দাগাবে তারা হচ্ছে আসলে বস পাবলিক, এটা তুমি মানো আর নাই মানো। ম্যাথ যারা মোটামুটি দাগানোর সাহস রাখছে, আমি তাদেরকে বলবো এরা বস পাবলিক, ঠিক আছে। কারণ ম্যাথ দাগায় কেউ যদি 10 তুলতে পারে, আর কেউ যদি বাংলা দাগায় 15-16 পায়, ওর চাইতে ম্যাথ দাগায় আগায় থাকবে। এটা 100% পাম দিতেছি এরকম না, ম্যাথ দাগাবে এরকম না, এটা প্রকৃতপক্ষে এটাই হবে। কারণ ম্যাথ না দাগাইলে তুমি হাজি দানেশের কোনো সায়েন্সের সাবজেক্ট পাবা না, এগ্রিকালচারও তুমি পাবা না। যারা এগ্রিকালচার ড্রিম করো যে আমি বাংলা দাগায় এগ্রিকালচার পাবো, ফার্মেসি টার্মেসি এগুলা পাবা না, কিচ্ছু পাবা না। শুধু হাজি দানেশের একটা সাবজেক্ট তোমার জন্য থাকবে কেমিস্ট্রি, যদি তুমি ম্যাথ না দাগাও। ম্যাথ না দাগাইলে সায়েন্সের কোনো সাবজেক্ট তোমার জন্য প্রযোজ্য হবে না। সাস্টেও বলে দিছে, সাস্টের 700 মতো এত সিট তুমি ম্যাথ না দাগাইলে পাবা না, সাস্ট বাদ, হাজি দানেশ বাদ, এরকম কিছু কিছু ভার্সিটি তোমাকে বাদ দিয়ে দিবে ম্যাথ না দাগাইলে। জাতীয় কবি কাজী নজরুল বলে দিবে ম্যাথ দাগাও, ঠিক আছে, যে কে এনআইইউ। এই জন্য যারা ম্যাথ দাগাবা ওরা অলরেডি আগায় আসো। এখন একটু ভালো পরীক্ষা দিলে, একটু ভালো পরীক্ষা দিলে যদি তুমি 10-15 তুলতে পারো ম্যাথে, তাইলে তোমার একটা ভালো আউটপুট আশা করি আসবে। এবং গুচ্ছের ম্যাথ মোটামুটি কনসেপচুয়াল আসে, মোটামুটি একটু টাফই আসে। তবে আশা করি যারা কনসেপ্ট ক্লিয়ার আছে এরা 15 মার্কস ম্যাথে ইজিলি তুলতে পারবা ইনশাল্লাহ, ঠিক আছে। তাইলে একটু কথা দাও যে ক্লাসটা শেষ পর্যন্ত করবা। আমি শুরু করতেছি, দেখো আমি একটু শুরু করি, বলো যে শেষ পর্যন্ত ক্লাসটা করে যাব আমি। তাইলে ফুল সিলেবাস নিয়ে তোমাকে কি বললাম, প্রতি বছরেই মাত্র 3টা করে প্রশ্ন, মাত্র 3 থেকে সর্বোচ্চ 4টা প্রশ্ন, তার মানে 20+ প্রশ্ন আসবে শর্ট সিলেবাস থেকে। 20+ প্রশ্ন, 22-এ 22টা আসছে, 22-এ 22টা প্রশ্ন আসছে শর্ট থেকে ম্যাথে, শর্টের বাইরে আসছে মাত্র 3টা। এই 3টা প্রশ্ন আমি আজকে করায় দিব। 21-এও সেম, শর্টের বাইরে আসছে 4টা,
4টা আর 21টা হচ্ছে আমাদের কি বলতো শর্ট থেকে ছিল, শর্টের বাইরে 3টা বা 4টা প্রশ্ন আমাদের আসে। তবে ওই 4টা প্রশ্নের জন্য ফুল সিলেবাসের সবকিছু পড়তে গেলে শর্ট ভালো করে পড়তে পারবে না। এই জন্য শর্টটা ভালো করে রিভিশন করো, শর্ট এটা খুব ভালো করে রিভিশন করো, যাতে এইখান থেকেই তোমার 15+ মার্কস তোমার চলে আসে। টার্গেট আরো বাড়াইতে হবে, টার্গেট রাখো তুমি ম্যাথেই ভালো করবা। এরকম হইলো যে এবার ম্যাথ সহজ করে ফেলছে, ধরো তোমাকে বলছে উৎকেন্দ্রিকতা বের করো, সরল রেখা থেকে বলছে যে লম্ব দূরত্ব বের করো, ছেদক আকৃতির ক্ষেত্রফল বের করো, সহজ সহজ কনসেপ্ট গুলা দিয়ে দিছে। তুমি দেখবা ম্যাথেই 20 তুলে ফেলতে পারতেছো, তাইলে তো তোমার আরো প্লাস পয়েন্ট ভাই, তুমি তো আরো বস। এরকম হইতে পারে যে 3 বছর ম্যাথ কঠিন করছে, 1 বছর ম্যাথ সহজ করতে পারে না, এটা হয় না। একবার ফিজিক্স কঠিন করে এখন ম্যাথ সহজ করে দিছে, ম্যাথে 20 তুলে ফেলছো, তাইলে তো তুমি আরো আপার লেভেলের আগে যাবা। সুতরাং যারা ম্যাথের প্রিপারেশন নিছো তারা আর একটু কনফিডেন্ট হও যে তুমি এমনি একটা ভালো জায়গায় আসো, ভালো অবস্থানে আসো। ম্যাথ দাগাইতেছো মানে অন্যদের থেকে তুমি কিছুটা এমনি আগে আসো রেসে। এখন শুধু ম্যাথের ফ্লু দিয়ে জাস্ট তুমি যদি 15+ এটা তুলে আসতে পারো, তুমি টার্গেট রাখবে আরো ভালো মার্কস, তাইলে তোমার পরীক্ষা এমনিই ভালো একটা রেজাল্ট হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তবে টোটাল মার্কসের দিকেও একটু খেয়াল রাখবা যাতে মোট মার্কসটা কোনো কম না অংশে না কমে। ধরো তুমি ম্যাথে 20-এ 20 পাইলা, ম্যাথে 25-এ 20 পাইলা, কিন্তু বাকিগুলা মিলে টোটাল 20 পাইলা না, বা তুমি হচ্ছে 30 তুলতে পারলা না, 50 মার্কই পাইলা না, তখন কিন্তু ঝামেলা হয়ে যাবে। এই জন্য মোট মার্কসও একটু খেয়াল রাখবা, সাথে ম্যাথের মার্কসটাও যাতে ভালো থাকে। এখন দেখো যারা ম্যাথ দাগাবা তারা আশা করি যে এই জিনিসগুলা ফলো করবা, তুমি অলরেডি আগে আসো, কারণ বিভিন্ন ভার্সিটিতে নিষেধাজ্ঞা দিয়ে দিবে ম্যাথ না দাগাইলে অমুক সাবজেক্ট গুলা পাবা না। ঠিক আছে, ম্যাথ দাগাইলে তুমি 7000 সাবজেক্ট অন্যদের থেকে বেশি আগায় থাকবা। সুতরাং আশা করি তুমি ভালো অবস্থানে আসো, জাস্ট একটু কনসেপ্ট গুলা ভালো করে রিভিশন করো। ফুল সিলেবাস, শর্ট সিলেবাস, তাহলে শর্টের সবগুলা সাজেশন অনুযায়ী সবগুলা ভালো করে রিভিশন করো শেষ মুহূর্তে, এটাই তোমার ভালো কাজ। ফুল থেকে মাত্র 3টা টপিক দেখবা, ফাংশন, ডোমেন, দ্বিপদী বিস্তৃতি, এই যে এই টপিকটা, আর বিন্যাস সমাবেশ পড়ায় দিতেছি। দেখো এই প্রশ্নটা আমাদের গুচ্ছ 22-23-এ বলছে যে y = x - x² + x³ - x⁴ প্লাস ... ইনফিনিটি হইলে x এর ভ্যালু কত। এই প্রশ্ন তুমি যদি না পড়ে যাও, তুমি পড়ে গেলেও পারবা না, এরকম একটা প্রশ্ন। দ্বিপদী বিস্তৃতির কিছু সূত্র আছে, দেখো 1 - x ইনভার্স, এটার সূত্র হইতেছে 1 + x + x² + x³ + x⁴ এরকম। বাট এই সূত্রটাতে দেখো চিহ্ন একবার মাইনাস, একবার প্লাস, একবার মাইনাস, এরকম। ঠিক আছে, একবার মাইনাস। এখন তুমি যদি উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করে দাও, দেখো -y এরকম গুণ করে দিলা, আর এইখানে তাইলে হবে -x + x² - x³ + x⁴ +... আমার কথা হইতেছে আমি যে এই সূত্রের মতো লাগতেছে, এই জন্য এটারে এরকম বানায় নিব। এখন এই পাশে একটা 1 যোগ করো, তাহলে 1 - y, এই পাশেও একটা 1 যোগ করো, তাহলে 1 - x² + 1 - x + x² - x⁴ ... ইনফিনিটি পর্যন্ত। এখন দেখো তো এই চেহারাটা কার মতো হইছে, এই যে 1 - x + x² - x³ + x⁴, এই চেহারাটাই আলটিমেটলি 1 + x ইনভার্স এর সূত্র। তাহলে এইখানে এখন তুমি বলতে পারো যে 1 - y হচ্ছে 1 - x ইনভার্স এর সূত্র। আমার বের করতে বলছে x এর মান বের করো, x এর মান, x, এই যে 4টা সূত্র লিখে দিছি, 1 2 3 4 আসলে এই 4টার মধ্যে আসবে, এর বাইরে আসবে না। 1 2 3 4 এই 4টা সূত্র ভালো করে শিখে ফেলো, 1 2 3 4 এই 4টাই পড়বা। ঠিক আছে, এখন দেখো, এখন তাইলে আমার x এর ভ্যালু যদি বের করতে হয়, এটাকে উল্টায় দাও, এখন এই পাশে উল্টায় দাও, তাহলে এইটাকে লেখো 1 - y = এটা 1 + x, এটা 1 + x ইনভার্সের সূত্র। তাহলে এইখানে হইতেছে 1 + x, 1 এই পাশে আইনা মাইনাস করে দাও, তাহলে x = লিখতে পারো এরকম 1/1 - y - 1। তাহলে লেখো, লিখতে পারি কত, এখানে যদি আমি 1 - y কমন নেই, তাহলে উপরে যায় হবে আমাদের 1 - 1 + y। ঠিক আছে, তাহলে x এর ভ্যালু কত হইতেছে, দেখো y/1 - y, এই যে এইটুকুই অ্যান্সার, এটা অপশনে ছিল y/1 - y। আমি তোমাদেরকে দেখাইতেছি, এইটাই অপশনে ছিল, এই যে এইটুকু ছিল আমাদের অপশন, এইটুকু ছিল আমাদের অপশন। ঠিক আছে, এই একটা প্রশ্ন আমাদের এই 4টা সূত্র ভালো করে পড়বা। দ্বিপদী বিস্তৃতি থেকে যদি আসে, এখান থেকে আসার সম্ভাবনা বেশি, 1 2 3 4, বিশেষ করে এই দুইটা সূত্র ইম্পর্টেন্ট। দ্বিপদী বিস্তৃতির এই দুইটা, মধ্যপদ x⁴ এর সহগ আর কিচ্ছু দরকার নাই, মধ্যপদ x⁴,
ঠিক আছে, আর এর সহগ এগুলা কিছু দরকার নাই। আর যারা ম্যাথ দাগাবা তাদের মাথা ঠান্ডা রাখা বেশি জরুরি। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় তুমি ম্যাথের দেখবা, ম্যাথ প্রশ্নটার দিকে তাকাবা, যদি মনে হয় যে না ম্যাথ সহজ করছে, তারপরেও ম্যাথ অ্যান্সার করবা শেষ দিকে। তবে ম্যাথের সহজ করার সম্ভাবনা আছে ভাই। যশোরের ম্যাথ আশা করি যে মানে অনেক বেশি কঠিন করবে না। আমি আশাবাদী যে ম্যাথেও তোমরা 20 তুলতে পারবা এবার ইনশাল্লাহ যদি কনসেপ্ট গুলা সবগুলা ভালো করে পড়ে যাইতে থাকো। তবে ম্যাথ প্রশ্ন কিন্তু কঠিনই করে, গুচ্ছে একটু ম্যাথটা কঠিন করে, তবে এইবার হইতেও পারে সহজ করে ফেলছে। ঠিক আছে, যেরকমই হোক ম্যাথে যদি তুমি 15+ তুলতে পারো, তোমার কাছে এটা পর্যাপ্ত মার্কস আমি মনে করি ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। দেখো হ্যাঁ, তুমি যে কোনো ভাবেই করো, সামনে থেকে কমন নিয়ে করো। এটাও জিএসটি 22-23 প্রশ্ন, এটা কিন্তু জিএসটি 22-23 আসছে। দেখো এই প্রশ্নটারে কি করছি, প্রথমে মাইনাস দ্বারা গুণ করছি উভয় পক্ষে, এরপরে 1 নিছি, দেখো 1 নিছি। এখন দেখো 1 নিয়ে আমি এখানে কি করছি, দেখো 1 নিয়ে আমি এইখানে কিন্তু কি করছি, এই যে এইখানে 1 দিছি, এখানে 1 দিছি, সূত্র মিলে গেছে। এখন দেখো এই সূত্রটা আমার এরকম হইছে। তুমি যে কোনো ভাবে এটারে আরো বিভিন্ন ভাবে মিলাইতে পারবা, চাইলে মিলাইতে পারবা, এটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে তোমার হচ্ছে এখান থেকে আমি এটা ইজিয়েস্ট প্রসেস, এই জন্য এইভাবে অ্যাপ্লাই করছি। তাহলে দেখো এখানে 1/1+i, এই সূত্রটা, এই টপিকটা বিন্যাস সমাবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক। ঠিক আছে, এনপিআর আর এনসিআর এর সম্পর্ক, এটা একটু ভালো করে দেখো। আমি এখানে একটু পড়াই, এটা এই প্রশ্ন পরে সলভ করি। দেখো প্রথমে দেখো এনপিআর ইকুয়াল টু, এইটা হচ্ছে এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, ইন্টু হচ্ছে কত বলতো, ফ্যাক্টোরিয়াল আর। এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর, ইন্টু ফ্যাক্টোরিয়াল আর। এটা হচ্ছে এনপিআর আর এনসিআর এর মধ্যে সম্পর্ক। ভাই এনপিআর বলতে কি বুঝায় একটু দেখো। ধরো তোমাকে বললো 5p2, এইটা p2 মানে পারমুটেশন আর c মানে কম্বিনেশন, এটা হচ্ছে বিন্যাস, এটা হচ্ছে সমাবেশ। ঠিক আছে, এখন দেখো তাহলে এই যে 5p2 এইটা ইকুয়াল টু 5p2, এইটা ইকুয়াল টু 5p2, এইটা ইকুয়াল টু, আমি এই যে 5 গুণন 4, এক করে কমায় যাবা, এক কমায় যাবা। ঠিক আছে, দেখো 5 × 4 এক করে, ধরো তোমাকে বলছে 5p3, তাহলে তুমি বলবা 5 × 4 × 3, এইভাবে লিখবা। তারপরে ধরো 5p4 বলছে, তাহলে তুমি লিখবা 5 × 4 × 3 × 2। ঠিক আছে, আবার তোমাকে যদি বলে 5p5, তাহলে লিখবা 5 × 4 × 3 × 2 × 1। মানে এইখান থেকে শুরু করে এক করে কমে এত সংখ্যক গুণফল, এগুলা হচ্ছে পারমুটেশনের নাম্বার। দেখো এইটার ভ্যালু ফ্যাক্টোরিয়াল 5, এইটার ভ্যালু ফ্যাক্টোরিয়াল 5। তাইলে আমি বলতে পারি যে npn-1 যে কথা ইকুয়াল টু npn। দেখো npn, ঠিক আছে, দেখো এখানেও 5, এখানেও 5, আবার এখানে n এর মানে এক কম, এইটার মানও ফ্যাক্টোরিয়াল 5, এটার মানও ফ্যাক্টোরিয়াল 5। তাহলে এই দুইটাকে আমি ইকুয়াল লিখতে পারি যে np n এর চাইতে এক কম ইকুয়াল টু npn, এই দুইটা হবে সমান। ধরো তোমাকে বললাম 10p9 ইকুয়াল টু, আমি বলতে পারি 10p10, এই দুইটা আমাদের ইকুয়াল বলতে পারি। ঠিক আছে, এটা হচ্ছে পারমুটেশনের ব্যাপার। এখন যদি তোমাকে কম্বিনেশনে যাই, দেখো আমি কিছু জিনিস আগে তোমাকে বেসিকটা ক্লিয়ার করে দেই, এই জিনিসগুলো লাগবে ভাই, এখান থেকে প্রশ্ন আসবে, কারণ 22-এও দিছে, 21-এও দিছে, দিতেই পারে। ঠিক আছে, কম্বিনেশনটা দেখো, যদি তোমাকে বলে যে 10c2, তাইলে এইটার ব্যাপারটা কিন্তু একটু উল্টা হবে। ধরো উপরে হবে 10 × 1 কম 9, 2 ঘর পর্যন্ত, আবার নিচে হবে 1 × 2 ভাগ করে দিবা, তাইলে এই যে দেখো 45, এটা হচ্ছে 10c2 ভ্যালু। এখন তোমাকে যদি বলে 10c8 যেই কথা, দেখো আমি এটাকে 10c8 থেকে 10 বাদ দিলে কত হয়, 10 থেকে 8 বাদ দিলে কত হয়, 10c2 হয়। এটা একই কথা। ধরো তোমাকে বলছে যে 22c20, তুমি কি 22c20 বের করবা না, তুমি এটাকে বের করবা 20, এই 22 থেকে 20 বাদ দিলে কত হয়, 2 হয়, এটা সেম ভ্যালু। ঠিক আছে, তাহলে আমি এটাকে বলতে পারি না যে এনসিআর যেই কথা, NCN-R একই ভ্যালু। তাহলে আমি এই 20c2 এটার ভ্যালু কিভাবে বের করতে পারি বলতো, এটার ভ্যালু তাহলে কিভাবে বের করতে পারি, এই যে দেখো 20c2, তার মানে উপরে নিবা 22 × 22 এর চাইতে এক কম 21, 2 ঘর পর্যন্ত, আবার নিচে নিবা 1 × 2, তাহলে 11 × 2 = 22। এখন 11 দিয়ে 100, 21 কে গুণ করলে 2 এইখানে দিবা, 1 এইখানে দিবা, আর এদের যোগফল মাঝখানে 231, এটাই অ্যান্সার। এইটাই হচ্ছে আমাদের কি বলতো অ্যান্সার। তাহলে এটার ভ্যালু 231। এটা হচ্ছে সিআর বের করার সূত্র। এখন কাহিনী হইতেছে, তোমাকে যদি বলে যে ভাই এনপি ধরো হচ্ছে কত, এনপিএন 3pn এরকম বলতে পারে না, যে ধরো np5,
তাহলে এইখানে NP5 মানে দেখো, তাহলে NP3 ধরো, এখানে তোমাকে বললাম NP3, তাহলে এই মানটা কিভাবে নিবা? প্রথমে নিবা n, দেখো তারপরে n এর চাইতে 1 কম n-1, তারপরে n এর চাইতে 2 কম, দেখো 3 গড় পর্যন্ত নিতে হবে, 2 কম, এই যে 1 2 3টা সদস্যের গুণফল নিছি, ঠিক আছে। ধরো তোমাকে বলছে NP2, তাহলে তখন একটা হবে n, উপরে যা থাকবে ওইটা একবার নিবা, ওর চাইতে 1 কম, তাহলে n-1, 2 গড় পর্যন্ত। NPR এর মান কিভাবে বের করবা, এটা ক্লিয়ার কিনা বলো? এনসিআর এ পরে যাইতেছি, এনসিআর তো তাও মোটামুটি শিখাইলাম যে এনসিআর কিভাবে বের করবা, এটা একটু বলো যে এটা ক্লিয়ার হয়েছে কিনা। এনপিআর কিভাবে বের করবা এটা তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা, এটা একটু আমাকে বলো। এনপিআর কিভাবে বের করবা এটা ক্লিয়ার হয়েছে কিনা, ঠিক আছে, একটু বলো যে এনপিআরটা তোমাদের মোটামুটি ক্লিয়ার হয়েছে কিনা। বলো বলো বলো, মোটামুটি এনপিআরটা একটু ক্লাসটা করে যাবে, এইটুকু করলেই ফুল সিলেবাস কভার হয়ে যাবে। এইটুকু ক্লাস করলেই আশা করি ফুল সিলেবাস কভার হয়ে যাবে, আর কিছুই করার দরকার নাই। এত ফুল সিলেবাসের সব তথ্য পড়া তোমার এখন পর্যন্ত আপাতত দরকার নাই, আপাতত আমি মনে করি দরকার নাই। এখন দেখো এখান থেকে প্রশ্ন কিভাবে দিবে, অ্যাকচুয়ালি প্রশ্ন কিভাবে দিবে এটা একটু দেখো। প্রশ্ন কিভাবে দিবে, ধরো তোমাকে বললো যে NP4, সাপোজ দেখো তোমাকে বললো NP4 ইকুয়াল টু, তোমাকে বলবে 6 × NP3 হইলে n এর মান কত। এটা কৃষি বিশ্ববিদ্যালয় সহ অনেক জায়গায় এই প্রশ্নটা আসছে, হিউজ, এটা লেখা রাখো, অসংখ্য জায়গায় এই প্রশ্নটা আসছে স্টার। এরকম প্রশ্ন যদি দেয়, এরকম একটা প্রশ্নই দিবে, আর আসবে না এখান থেকে আশা করি। দেখো NP4 এর মান তাহলে কি হবে, প্রথমে লিখবা n, তাহলে n এর চাইতে 1 কম দিয়ে দাও, n এর চাইতে 2 কম, n এর চাইতে 3 কম, 4টা সংখ্যা নিতে হবে, 3 কম, এই যে 4টা, দেখো 1 2 3 4, 4 ঘর আছে, তাহলে 4টা নিছি। এখন এই পাশে লেখো 6, NP3 আছে, তাহলে লেখো n, তাহলে n এর চাইতে 1 কম একটা, n এর চাইতে 2 কম একটা, দেখো 3টা, এই যে 3 আছে, এই জন্য 1 2 3টা সদস্যের গুণফল। এখন দেখো তো কি কি কাটা যায়, n কাটা যায়, n কাটা যায়, n-1 কাটা যায়, n-1 কাটা যায়, n-2 কাটা যায়, n-2 কাটা যায়, তাহলে n-3 ইকুয়াল টু হচ্ছে 6, n এর ভ্যালু হচ্ছে দেখো 9, এই যে দেখো অ্যান্সার হয়ে গেছে, 9 হচ্ছে অ্যান্সার। দেখো বুঝছো কিনা প্রশ্নটা, দেখো প্রশ্নটা বুঝছো কিনা, এটা আবার একটু দেখো যে এটা কিন্তু অ্যান্সার 9 হয়ে গেছে, এটা বুঝছো কিনা। এই প্রশ্নটা একটু দেখো, এটার ভ্যালু বুঝছো কিনা, এটার ভ্যালু বুঝছো কিনা, এইটুকু বুঝে থাকলেই অ্যান্সার শেষ, এই একটা টপিকই পারমুটেশন থেকে পড়াবো, এটা আশা করি বুঝতে পারছো, ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। ওকে, তাহলে এখন আরেকটা প্রশ্ন তোমাকে দেই, ধরো NP3 তোমাকে দিলাম, NP3 ইকুয়াল টু, ধরো এখানে তোমাকে বললাম যে 7 ইন্টু, ধরো এখানে বললাম NP4, সাপোজ NP4 দিলাম, আর এইখানে তোমাকে বললাম 9 ইন্টু, বা এখানে ধরো 12 ইন্টু n-1p3, n-1p3, তাহলে n এর ভ্যালু কত বলো, n এর ভ্যালু কত। এই প্রশ্ন যদি অ্যান্সার দিতে পারো তাহলেই পারবা। এটা যশোরে আসছে, এটা যশোর 15-16, জাস্ট 15-16 প্রশ্ন, ঠিক আছে। এটা হচ্ছে BSMRST 19-20 এর প্রশ্ন, BSMRST 19-20, ঠিক আছে, 19-20 এর প্রশ্ন। এটা একটু বলো যে এটা কিন্তু আমাদের যশোরের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন যশোরে বেশি আসতো, যশোরের এক্স কোশ্চেনে আছে দেখবা, ঠিক আছে। তাহলে বলো কত হবে এটার অ্যান্সার। দেখো NP4 মানে লিখবা n, n এর চাইতে 1 কম, n এর চাইতে 2 কম, n এর চাইতে 3 কম, 4 ঘর আছে, তাহলে 4টা নিবা, 4 ঘর পর্যন্ত গুণ করতেই থাকবা, 1 করে কমায় যাবা। এরপরে লেখো 12 ইন্টু, দেখো উপরে n-1 আছে, তাহলে প্রথম ঘরটা হবে n-1, এরপরে n-1 এর চাইতে 1 কম মানে n-2, এরপরে n-1 এর চাইতে 2 কম মানে n-3, n-1 এর থেকে 1 কম মানে n-2, n-1 এর থেকে 2 কম মানে n-3, 3 ঘর পর্যন্ত, দেখো 1টা 2টা 3টা নিছি, ঠিক আছে। এই যে দেখো 1 2 3, 1 2 3 কাটো, n এর মান 12, এই যে দেখো অ্যান্সার শেষ, n এর মান কত 12। এই প্রশ্নটা কিন্তু আমাদের আসছে, অনেক জায়গায় এই প্রশ্ন আসছে, তাহলে n এর মান 12। দেখছো এই যে আব্দুল্লাহ আল সাইদ পারছে, অথর্ব অবি, এই নামের আগে অথর্ব লাগাইছস কেন ভাই, এত সুন্দর একটা নাম অবি লাগায় লাগছে অথর্ব অবি, ঠিক আছে, নিজের নামরে নিজেই খারাপ করস। ফারহাত তাসনিম, আসিফ হাসান আলিফ, অনেকেই পারছে, শ্রাবণী মিম, মারিয়া নূর, শেউলি জাহান ঈশা, ভেরি গুড। তাহলে এইটা নাইম ইসলাম, এই টপিক ডান, এই টপিক পারবা। এখন তোমাকে বলতে পারে যে NPR বৃহত্তম কখন হবে, খেয়াল রাখবা, আমি তোমাকে বলেই দিলাম NPR সর্বোচ্চ হবে বা বৃহত্তম হবে যখন
যখন আমি দেখলাম যে n এর মানটা r এর সমান হবে অথবা r এর মানটা n এর চাইতে এক কম হবে, যখন r এর মানটা n এর সমান হবে অথবা r এর মানটা n এর চাইতে এক কম হবে, এই টাইমে আমাদের NPR সবচেয়ে বড় হবে, বৃহত্তম হবে। এখন তোমাকে যদি আমি প্রশ্ন দেই যে ধরো 27p 2r-1 এর মান বৃহত্তম হইলে আর ইকুয়াল টু হোয়াট, এর মান বৃহত্তম হইলে আর এর মান কত, আর ইকুয়াল টু হোয়াট। এই প্রশ্ন তোমাকে যদি বিন্যাস থেকে দেয়, সমাবেশ থেকে, বিন্যাস থেকে দেয়, তাহলে বৃহত্তম হওয়ার শর্ত আমি কি বলছি, 2r-1, এটা n এর সমান হইলেই বৃহত্তম, এটা n এর সমান হইলেই বৃহত্তম, তার মানে 27 এর সমান হইলে বৃহত্তম। তাহলে আর এর মান হবে দেখো 14। আবার n এর চাইতে এক কম হইলেও সমস্যা নাই, সেই ক্ষেত্রেও বৃহত্তম হবে। যেমন 27, দেখো তাহলে 27 ইকুয়াল টু -1, 27 এর চাইতে যদি এক কমও হয়, যেমন 2r-1 ইকুয়াল টু কত বলতো, 27 - 1, ঠিক আছে, 27 - 1। তাইলে দেখো 2r তাহলে কত হচ্ছে, এখানে ওই পাশে যায় 2r ইকুয়াল টু 27, দেখো 27, কিন্তু আর এর ভ্যালু আসতেছে 13.5, বাট এই দশমিক গ্রহণযোগ্য নয়, এইটা গ্রহণযোগ্য হবে না, ভগ্নাংশ হওয়া যাবে না, ঠিক আছে, গ্রহণযোগ্য নয়। তাহলে এইটার অ্যান্সার হবে আমাদের কত বলতো, 14, ঠিক আছে, 14 হইলে আমাদের কত হবে বলো, আর এর মান যদি 13.5 হয়, 13.5 27, মানে হ্যাঁ এটা হইতে পারে না, এটাও গ্রহণযোগ্য, এই ক্ষেত্রে হবে। তাহলে দুইটা অ্যান্সার, একটা 14, একটা 13.5, দুইটাই হইতে পারে। এই যে দেখো আমি তোমাকে কি বলছি, যেমন 9p8 এটা ম্যাক্সিমাম হইতে পারে, এই যে 9 এর চাইতে এক কম হইলেই ম্যাক্সিমাম হবে, অথবা 9p9 এটাও ম্যাক্সিমাম, এটাও ম্যাক্সিমাম, এই দুইটার ভ্যালু হবে 9 ফ্যাক্টোরিয়াল, উপরে যা থাকবে তাই ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে বলো পারমুটেশন থেকে আসলে এই একটাই আসবে, তার মানে বিন্যাস শেষ, বিন্যাস আর পড়ার দরকার নাই। ওই যে কয়টা চিঠি পড়বে, ধরো এক খেলার উপায় কত হবে, ধরো 5টা আঙুল আছে, কয়টা রিং, নর্মাল টাইপ এগুলা আসবে না, আশা করি গুচ্ছে এগুলা দিবে না, বিন্যাস টিন্যাস আর ওইরকম দরকার নাই। আর ফুল সিলেবাসে বিন্যাস অনেক পড়া, আসলে এত পড়া দরকার নাই, আসলে এখান থেকে আসবে। বিন্যাস ডান। এখন একটু কম্বিনেশনে যাব। বিন্যাস ডান কিনা বলো, বিন্যাস তোমাদের হয়েছে কিনা? বিন্যাস এই আসলে এইটুকু থেকেই প্রশ্ন আসলে আসছে, গুচ্ছে যে 2 বছর প্রশ্ন আসছে, এইটুকু থেকেই প্রশ্ন আসছে। এখন দেখো আমরা এনসিআর এর মধ্যে যাব। তাহলে কি দেখলাম, দেখো এই পারমুটেশন হচ্ছে এনসিআর এর সাথে একটা ফ্যাক্টোরিয়াল আর গুণ করে দিলে পারমুটেশন আর কম্বিনেশনের মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে পারমুটেশন এবং কম্বিনেশনের মধ্যে কি বলতো, সম্পর্ক। এখন দেখো NC0, এটা যদি বলো NC0 মান কত হবে 1, আবার NP0 এইটার মানও কত 1, আবার দেখো NC1 এইটার মানও n, আবার NP1 এইটার মানও n। তাইলে দেখো আমি তোমাকে একটা সুন্দর তথ্য এখান থেকে দিতে পারি যে NCR ইকুয়াল টু NPR হবে শুধুমাত্র NCR যখন আর এর ভ্যালু 0 অথবা 1 হইলে। এটা সাস্টের প্রশ্ন, সাস্ট 19-20 আসছে, সাস্ট 19-20 একটা প্রশ্ন যে NPR আর NCR সমান হইতে পারে কখন, যখন আর এর ভ্যালু দেখো 0 হইতেছে তখন NPR এর মানও 1, NCR এর মানও 1, আবার যখন 1 হইতেছে NPR এর মানও n, NCR এর মানও n, ঠিক আছে। ধরো তোমাকে বলতে পারে 5C1 এর মানও 5, আবার 5P1 এর মানও 5, ঠিক আছে। তাহলে আর এর মানটা যখন 0 হবে অথবা 1 হবে তখন বিন্যাস কম্বিনেশন নেওয়ার উপায় এবং সাজানোর উপায় দুইটাই সমান, পারমুটেশন কম্বিনেশন দুইটাই সমান, নেওয়ার উপায় এবং সাজানোর উপায় দুইটাই ইকুয়াল হবে কখন, যখন 0 1 হবে। এই দুই ক্ষেত্রে শুধুমাত্র, আর কখনোই NPR NCR ইকুয়াল হওয়া সম্ভব না। এই প্রশ্নটা সাস্টে 19-20, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস তোমাকে বলে দিছি এইখান থেকে কি, যে NCR এর ভ্যালু হবে NC-n-r, এই দুইটা সমান। যেমন তোমাকে আমি বললাম যে ধরো 30C29, এইটা যে কথা 30C29 মাইনাস করবা, n থেকে আর মাইনাস করলে কত 1, একই কথা। তাহলে এটার মান কত হবে, 30 হবে। দেখো 30, এই NCR এর মান কিভাবে বের করে, ধরো 30C2, এটার মান কিভাবে বের করবো, উপরে দিবা 30, প্রথমে দিবা 30, তারপরে 1 কমাবা 29, যেহেতু 2 ঘর বলছে 3 ঘর, সাপোজ তোমাকে 3 ঘর দেই, তাহলে আরো এক ঘর দিবা 28, আর নিচে দিবা 1 থেকে শুরু করবা 1 2 3, এইভাবে 3 ঘর। দেখো এখন তুমি কাটাকাটি করে, এই যে এখানে 3 দোকানে 6, 5 6 30, কাটাকাটি করে যা আসে এটা অ্যান্সার, ঠিক আছে।
এইভাবে হচ্ছে কম্বিনেশনের মান বের করতে হয়। তাহলে আমি এই যে একটা সূত্র শিখাইলাম যে এনসিআর এর ভ্যালু যেই কথা, এনসি এন মাইনাস আর এর ভ্যালু একই কথা, একই কথা। ঠিক আছে, আরেকটা জিনিস একটু মাথায় রাখো, এই সূত্রটা আসে যে এনসি এক্স ইকুয়াল টু যদি এনসি ওয়াই হয়, এইটা হওয়া তখনই সম্ভব যখন এক্স এর ভ্যালু ওয়াই এর সমান, অথবা অথবা এই এন এর ভ্যালুটা হবে এক্স প্লাস ওয়াই এর সমান। ঠিক আছে, এই যে এন এর ভ্যালুটা হবে এক্স প্লাস ওয়াই এর সমান, এন এর ভ্যালুটা হবে এক্স প্লাস ওয়াই এর সমান। ধরো তোমাকে বললো যে 4c2 প্লাস হচ্ছে ইকুয়াল টু হচ্ছে এরকম, যে ধরো nc2, সাপোজ তোমাকে বললো nc2 প্লাস হচ্ছে nc3, তাহলে n এর মান কত? তাহলে n ইকুয়াল টু হোয়াট, বলো তো n এর মান কত হবে? তাহলে n এর মান হবে 5। n এর মান এই যে 2 আর 3 যোগ করে দিবা, তাহলে হচ্ছে কত বলো তো? 2 3 যোগ করলে 5। এবং তুমি বিশ্বাস করবে না, এই প্রশ্নটা এত সহজ একটা প্রশ্ন গুচ্ছ আসছে, এত সহজ একটা প্রশ্ন। এইটা হচ্ছে দেখো জিএসটি 21-এ আসছে, এই যে এনসিএক্স ইকুয়াল টু এনসিওয়াই হইলে এন এর মান কত, এই প্রশ্নটা কিন্তু গুচ্ছ 21-22-এর প্রশ্ন। এটা কিন্তু তোমাদের জিএসটির প্রশ্ন 21-22, যে এনসিএক্স ইকুয়াল টু এনসি, কিন্তু এটা না পড়ে গেলে পারবা না, কিন্তু এটাই তোমার জন্য কঠিন। এই যে পড়ে ফেললা, এখন কিন্তু সহজ। দেখো তাহলে এন এর ভ্যালু হবে এই যে এক্স প্লাস ওয়াই এর সমান। ঠিক আছে, এন এর ভ্যালু ধরো তোমাকে বলবে যে এনসি হচ্ছে কত, এনসি 5 ইকুয়াল টু এনসি সিক্স হলে এখন তোমাকে বলবে 12cn ইকুয়াল টু হোয়াট, তাহলে দেখো n এর ভ্যালু তুমি বের করতে পারবে না, n এর ভ্যালু হবে 5 6 11, তাহলে n এর ভ্যালু হবে 11, তাহলে 12c11 বের করবো। 12c11 মানে কত বলো তো? 12c1, এই যে দেখো 12c1 এর মান কত হবে? 12, কারণ 12c1 এর মান 12 হবে, 12 হবে, এটাই आंसर, শেষ, ইকুয়াল 12, এটা आंसर। এরকম প্রশ্ন তোমাকে দিতে পারে। আমি তোমাকে দেখাই এই প্রশ্নটা যে জিএসটি 21-22 আসছে, অনেকে নাও বিশ্বাস করতে পারে, কারণ ভাইদের কথা আবার অনেকে বিশ্বাস করে না। ঠিক আছে, কিভাবে আসছে এটা একটু দেখাই। এইটা হচ্ছে কোথায় যেন আসছে এই সহজ প্রশ্নটা, সহজ একটা প্রশ্ন আর কি। একটু দেখা দেয় যে এই প্রশ্নটা হচ্ছে এনসিএক্স এনসিওয়াই, এই যে দেখো এই যে জিএসটি 21-22, এখানে দেখো এই যে এনসিএক্স ইকুয়াল টু এনসিওয়াই হইলে যখন এক্স আর ওয়াই সমান নয়, দুইটা শর্ত কিন্তু আমি তোমাকে বলছি, কিন্তু এখানে একটা শর্ত বলে দিচ্ছি যে প্রথম সূত্রটা হবে না, তাহলে দ্বিতীয় শর্ত কোনটা বলতো? এই যে n ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই, এই যে দেখো এক্স প্লাস ওয়াই, অ্যান্সার সি। এই প্রশ্নটা কিন্তু অলরেডি আসছে। এবং দেখো এখান থেকে যে দ্বিতীয় প্রশ্নটা আসছে, আরেকটা প্রশ্ন আছে, এই এনসিআর এর আরেকটা সূত্র আছে, এটা একটু শিখো, লাস্ট সূত্র, এনসিআর এর লাস্ট সূত্র। দেখো তোমাকে যদি এরকম বলি, ধরো এনসিআর প্লাস, খেয়াল করো, একটু খেয়াল করো, এই তোমরা কি ক্লাস বুঝতেছো না নাকি কঠিন লাগতেছে? একটু জানাও তো, তোমরা কি ক্লাস বুঝতেছো না নাকি কঠিন অনেক বেশি কঠিন লাগতেছে? কি কঠিন লাগতেছে কিনা একটু বলো, অনেক বেশি কঠিন লাগতেছে কিনা? এগুলো কিন্তু সহজই, পড়লে সহজ। এইটারে তুমি আরেকটা লাস্ট সূত্র পড়াইতেছি, দেখো এনসিআর, আরেকটা হচ্ছে এনসিআর এর চাইতে 1 কম, তাহলে এই মানটাকে লিখতে পারবো, উপরেরটাকে 1 বাড়ায় দিবা, n+1 সি সর্বোচ্চ যেটা, এই দুইটার মধ্যে এটা লিখবে এনসিআর। ভাই দেখো একটু দেখো, যেমন তোমাকে যদি বলি যে 5c4, সাপোজ লিখলাম 5c4 প্লাস তোমাকে বললাম যে 5c3, এই যে দেখো 1 কমায় ফেলছি, কিন্তু উপরে n এর মান সমান আছে, দেখো দুই জায়গাতে n এর মান সমান আছে, কিন্তু এক জায়গায় আর আছে, এক জায়গায় আর এর চাইতে 1 কম, তাহলে এই মানটাকেই লিখতে পারবো, উপরে হয়ে যাবে 6 আর নিচে দুইটার মধ্যে যেটা বড় ওইটা হবে এই যে 6c4, এটা হবে। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এইটা থেকে জিএসটি 22-23-এ প্রশ্ন আসছে, জিএসটি 22-23-এ এই প্রশ্নটা আসছে, জিএসটি 22-23-এ, 21-22-এরটা তো পড়াইলামই, 21-22-এরটা তো পড়াইলামই, তাহলে জিএসটি 22-23-এ এইখানে প্রশ্নটা আমাদের আসছে, জিএসটি 22-23-এ প্রশ্ন আসছে। এখন জিএসটি 22-23-এরটা আগে করায় ফেলি। দেখো এই যে এই প্রশ্নটা গুচ্ছ 22-23-এ দিছে, ডোমেইনে কিন্তু এখনো যায় নাই, ডোমেইনটা পড়ে যাও, ডোমেইন থেকে 100% লিখে রাখো, 1000% দিয়ে দিলাম। যদি শর্ট সিলেবাসের বাইরে একটা প্রশ্ন হয়, যদি বলে একটা প্রশ্ন দেন শর্টের বাইরে, এটা হবে ডোমেইন নির্ণয়, এটা হবে ফাংশনের ডোমেইন নির্ণয়, একটা প্রশ্ন যদি হয় এটা ডোমেইন নির্ণয় হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যদি বলে যে শুধু শর্ট সিলেবাসে 24টা দিবা আর একটা প্রশ্ন আউট অফ শর্ট সিলেবাস দিবা, এই একটা প্রশ্ন হবে ডোমেন নির্ণয় ইনশাআল্লাহ, এটা আমার কাছে মনে হয়, কারণ এটাই সবচেয়ে বেশি আসে। এখন দেখো যে এটা দেখো জিএসটি 22-23 আসছে, এনপিআর ইকুয়াল টু কে ইন্টু n+1 সিআর মাইনাস এন সিআর -1, দেখো পেঁচায় ফেলছে, এই যে এই জায়গায় পেঁচায় ফেলছে, সূত্র কিন্তু শিখছো, কিন্তু এইটা তুমি এখন পারবা না,
ঠিক আছে, এই যে মাত্র সূত্রটা পড়াইলাম, এটার একটু চেহারাটা দেখো, এটার চেহারাটা একটু দেখো, এটার একটু চেহারাটা দেখো তো। এই যে এন সিআর ইকুয়াল টু, এখন যদি তুমি লেখো এন সিআর ইকুয়াল টু, তাহলে কি লিখতে পারো বলো তো? এন প্লাস ওয়ান সিআর, এইটাকে ওই পাশে নিয়ে মাইনাস করা যায় না? এন সিআর মাইনাস ওয়ান, দেখো তো এটা লিখতে পারি কিনা। জাস্ট এই যে উপরে এন, এন এর চাইতে এক কম, মানে এন সি আর, এখানে আর এর ভ্যালু যা ইচ্ছা হইতে পারে, নো প্রবলেম। এটা সাইড দিছি, ব্যাপারটা এরকম না। ধরো এরকম হইতে পারে 10C3, 10C3 প্লাস এরকম হইতে পারে 10C, বাট এই 3 এর চাইতে এক কম, এই পাশে রাখলাম 10C2, এটার চাইতে এক কম হইতে পারে, তাহলে এই পাশে যোগফল হবে 10/11 হয়ে যাবে, এন এর মান n প্লাস 1 হয়ে যাবে, আর সি এই দুইটার মধ্যে আর এর মান যেটা বড় ওইটা হবে, এই যে 3, দেখো এনসিআর প্লাস এনসি আর মাইনাস 1, তাহলে উপরে হবে n প্লাস 1 সি, এই যে আর বড়টা, ঠিক আছে। এই পাশে আইসা কিন্তু n এর মান এক বাইরে গেছে, এটা কিন্তু অ্যান্সার হবে, এটা কিন্তু অ্যান্সার হবে, খেয়াল করছো? তাহলে এখন দেখো এনসিআর প্লাস এনসিআর মাইনাস 1, এইটার সূত্র লিখতেছি n প্লাস 1 সিআর, তাহলে আমি এইটাকে জাস্ট যদি এই পাশে বাম পাশে দিয়ে দেই, দেখো n প্লাস 1 সিআর মাইনাস এন সিআর মাইনাস 1, এটাই কিন্তু অপশনে আছে, দেখো এই যে n প্লাস 1 সিআর মাইনাস এন সিআর মাইনাস 1, এই পুরাটুকুকে আমি লিখতে পারি, দেখো এনপিআর কে আবার লিখতে পারি এন সিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, এনপিআর কে লিখতে পারি এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর ইকুয়াল টু কে ইন্টু এনসিআর লিখতে পারি। এই যে দেখো, এই যে এটা এনসিআর এর সূত্র, মাত্রই তোমাকে দেখাইলাম, এই পুরাটা এনসিআর এর সূত্র মাত্রই দেখাইলাম, এই যে আবার দেখাই, এই যে এনসিআর এর সূত্র n প্লাস 1 সিআর মাইনাস এনসিআর মাইনাস 1, এটা এনসিআর এর সূত্র, এনসিআর, তাহলে এইটুকুকে তুমি এনসিআর বসায় দাও, এইটুকু মানে এনসিআর সাথে কে থাকলো, আর এনপিআর কে এনসিআর এ কনভার্ট করছি, একটা ফ্যাক্টোরিয়াল আর, তাহলে কে এর ভ্যালু হবে আর ফ্যাক্টোরিয়াল। প্রশ্ন পারলে 1 সেকেন্ডে উত্তর। গুচ্ছের সবচেয়ে সহজ প্রশ্ন ছিল এগুলা, এগুলা হচ্ছে সবচেয়ে সহজ, কিন্তু না পড়ে গেলে এগুলাই কঠিন, না পড়ে গেলে এগুলাই কঠিন। ম্যাথের সবচেয়ে সহজ প্রশ্ন ছিল এটা, কারণ এটা একদম 1 সেকেন্ডে পারা যায় এরকম একটা টপিকস, 1 সেকেন্ডে পারা যায় এরকম একটা টপিকস, ঠিক আছে। ওকে, আমি প্রশ্নটা দেখাই, এটা হচ্ছে আমাদের এই প্রশ্নটা আমি একটু দেখাইতেছি, এটা 22-এর প্রশ্ন, সরি এটা 22-এর প্রশ্ন, এটা জিএসটি 22-এ আসছে, হ্যাঁ জিএসটি 22-এ এই প্রশ্নটা আসছে গতবার, এই যে দেখো জিএসটি 22-23 আসছে, বলছে এনপিআর কে n প্লাস 1 সিআর এন, মানে এই যে দেখো আর ফ্যাক্টোরিয়াল, এই যে দেখো অপশনে কিন্তু আরো আছে, আবার আর ফ্যাক্টোরিয়ালও আছে, আর মাইনাস 1ও আছে, আর মাইনাস, এই যে অ্যান্সার, সূত্র পারলে অ্যান্সার শেষ, ঠিক আছে। তাহলে আশা করি পারবা, তাহলে এই দুইটা প্রশ্ন জিএসটি 22-23 আসছে। আর একটা প্রশ্ন এখন আমি যাব, তাহলে আমাদের কম্বিনেশনটা শেষ করে আসি, কম্বিনেশন শেষ করে একবারে ফাংশনে ঢুকবো। কম্বিনেশন এই পর্যন্ত ক্লিয়ার। দেখো পারমুটেশন কি কি পড়ছি, আবার একটু রিভিশন করি, দেখো পারমুটেশন কি কি পড়ছি, আবার একটু রিভিশন করি পারমুটেশনটা, এনপিআর ইকুয়াল টু এনসিআর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর, ঠিক আছে। আর এনপিআর এর মান হবে এনপিএন ইকুয়াল টু এনপি এন মাইনাস 1, ঠিক আছে, n মাইনাস 1, এইটা দুইটা হচ্ছে n মাইনাস 1, এটা হবে সমান। তাহলে বৃহত্তম কখন হবে, যখন আর এর মানটা n এর সমান অথবা আর এর মানটা n মাইনাস 1 এর সমান, তখন এনপিআর হবে সবচেয়ে বৃহত্তম। তাহলে এইটা গেল আমাদের এইখান থেকে এনপিআর। আর কম্বিনেশনে আমরা দেখলাম যে এই এনপিআর এবং এনসিআর পারমুটেশন এবং কম্বিনেশন ইকুয়াল হবে যখন আর এর ভ্যালু হবে 0 অথবা 1, এই দুইটা ভ্যালু। এবং আমরা দেখলাম এনসিআর কিভাবে বের করতে হয়, এনসিআর এর ভ্যালু যেটা এনসি এন মাইনাস আর এর ভ্যালু এইটাই একই ভ্যালু। যেমন আমি দেখছি যে 30C 28, এইটা যে কথা 30C 28 আর 30 এর বিয়োগফল কত 2, একই কথা। আর একটা জিনিস দেখলাম যে এনসিআর এবং এনসিআর এর চাইতে এক কম, এই দুইটাকে যোগ করলে n প্লাস 1 সিআর হয়, যেমন আমি দেখলাম যে ধরো হচ্ছে 15C2 প্লাস হচ্ছে 3, এখানে ধরো 15C2 এরকম দিছি, তাহলে এই পাশে এসে এটা হবে 16C3, উপরে হবে 15/1 হবে 16, আর নিচে বড়টা যেটা আর এটা থাকবে, এটা হচ্ছে আমরা এখান থেকে দেখলাম এই কয়টা বিষয়। তারপরে দেখলাম যে NCX ইকুয়াল টু NCY হইলে n এর ভ্যালুটা হবে x প্লাস y এর সমান, অথবা x ইকুয়াল y হবে, এটাও হইতে পারে অথবা এটাও হইতে পারে। যখন শর্ত বলে দিবে এটা নট ইকুয়াল টু y, তখন n এর ভ্যালু হবে x প্লাস y। এটা জিএসটি 21-এ আসছে, জিএসটি 21-22 আসছে, এটা দেখছি। তো এইখান থেকে কিছু প্রশ্ন তোমাকে দিতে পারে, এইখান থেকে যেমন তোমাকে আমি যদি বলি যে ভাই ধরো NC4 প্লাস NC3 ইকুয়াল টু NC3, এখন তুমি আমাকে বলবা যে 9CN এর ভ্যালু কত, এটা কোশ্চেন, এটার অ্যান্সার দিবা, সবাই দিবা, বলো
9c n এর ভ্যালুটা কত হবে, এটা একটু অ্যান্সার দিবা সবাই। 9c n এর ভ্যালু কত হবে, 9c n এর ভ্যালু, এটা কুয়েটের প্রশ্ন। কুয়েট, বাকৃবি, শেকৃবি, জগন্নাথ, খুলনা ভার্সিটি, চিটাগং ভার্সিটি, সব জায়গার প্রশ্ন। এটা একটু বলো। আমি নোটটা প্রিন্ট করতে পারি নাই কারেন্টের অভাবে, কারেন্ট ছিল না, গ্রামে কারেন্ট থাকে না। আমি এখনো কিন্তু চার্জার লাইট অন করে ক্লাস নিচ্ছি, কারেন্ট নাই। ঠিক আছে, কারেন্ট কিচ্ছু নাই। এটার অ্যান্সার কত হবে, তাহলে n এর ভ্যালু কত হবে, 4 3 7। তাহলে এইখানে আমি বলতে পারি 9c7, 9c7 না বের করে আমি বের করবো 9c2। 9c2 কিভাবে বের করে, এই যে 8 ইন্টু 9, উপরে নিচে 1 গুণন 2, 2 দিয়ে ভাগ করবো, তাহলে 8 নং 72, 36 হবে অ্যান্সার। 36 অ্যান্সার হবে কত, 36। এই যে তানজিলা খাতুন তো ম্যাঙ্গো পিপল, 72 কেমনে হয়, 2 দিয়ে যে ভাগ করতে হবে, এটা তো খেয়াল করতে হবে। n এর ভ্যালু 7 হবে, আমি তো n এর ভ্যালু 7 চাই না, আমি চাইছি 9c n এর ভ্যালু কত, 9c n এর ভ্যালু হবে 36। n এর ভ্যালু 7, এটা তো তোমার কাছে প্রশ্ন দেই নাই, প্রশ্ন দিছি 9c n এর ভ্যালু কত, 9c n মানে 9c7, 9c7 মানে 9c2, 9c2 মানে 9 ইন্টু 8, আর নিচে হবে 1 ইন্টু 2। আবার এই জিনিসটাই যদি বলতাম 9p2, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাইতো 9 ইন্টু 8, তখন কিন্তু অ্যান্সার হয়ে যাইতো 8 নং 72। ঠিক আছে, 8 নং 72 এরকম অ্যান্সার হইতো। এখন দেখো এনপিআর কখন বৃহত্তম হবে, এনসিআর বৃহত্তম কখন হবে, এটা তো দেখছি এনপিআর কখন। এখন এনসিআর বৃহত্তম কখন হবে, এটার একটা জিনিস আছে, বৃহত্তম হবে কখন, এনসিআর কখন বৃহত্তম হবে বলো, যখন এন জোর হইলে বৃহত্তম হবে আমাদের এই আর এর ভ্যালু হবে n/2। আর এর ভ্যালু যদি n/2 হয় তাহলে সবচেয়ে বৃহত্তম হবে। যেমন ধরো তুমি বলতে পারো 10c5, এটা বৃহত্তম, 10c5 এটা হবে, বা এখানে বলো 10cr, বৃহত্তম হইলে আর এর ভ্যালু কত, আর এর ভ্যালু হবে 10/2, 5, তাহলে হবে বৃহত্তম, এত বৃহত্তম হইলে আর এর ভ্যালু হবে কত, 5। ঠিক আছে, এরকম প্রশ্ন দিতে পারে যে কখন বৃহত্তম হবে, কখন ক্ষুদ্রতম হবে, এই জিনিসগুলা তোমাকে বলতে পারে। ঠিক আছে, তাহলে আশা করি পারবা। আর যদি বিজুর হয়, বিজুরের ক্ষেত্রে 1 যোগ করে 2 দিয়ে ভাগ করে দিবা। যদি বলে n বিজুর সংখ্যা, তাহলে n এর সাথে 1 যোগ করে দিবা, n+1/2, এটা হবে আমাদের আর এর ভ্যালু। ঠিক আছে, তখন আর এর ভ্যালু বসাবে, n 1 যোগ করে দিবা। যেমন যদি তোমাকে বলে 11c আর, এটা বৃহত্তম কখন হবে, তাহলে 11 এর সাথে 1 যোগ করলে 12, 12 এর সাথে /2, 6 হইলে। ঠিক আছে, 6 হইলে। ওকে, পারবা। আরেকটা জিনিস তোমাকে একটু দেখাই, এই জিনিসটা ইম্পর্টেন্ট এনসিআর থেকে। ধরো NC0 থেকে শুরু করে NC1 প্লাস NC2, ধরো n সংখ্যক জিনিস থেকে 2টা নিছো, n সংখ্যক জিনিস থেকে 1টা নিছো, n সংখ্যক জিনিস থেকে 3টা নিছো, এইভাবে যদি n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস নাও, এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n, 2 টু দি পাওয়ার n। ঠিক আছে, 2 টু দি পাওয়ার n, এটা হবে আমাদের n সংখ্যক জিনিস, n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক জিনিস যদি নাও। এখন তোমাকে বলবে যে, আমি যদি তোমাকে বলি যে ধরো NC1 থেকে শুরু, NC0 এর ভ্যালু তো 1, তোমরা জানো এটার ভ্যালু 1, তাহলে NC1, NC2, NC3, এইভাবে NCN পর্যন্ত যদি হয়, এটার ভ্যালু হবে 2 টু দি পাওয়ার n -1 বাই -1। কেন, এই যে এইটুকুর ভ্যালু 1, এই পাশে এসে -1 হবে। ভাই এটা কেন করাইলেন, এটা একটা ইম্পর্টেন্ট, স্টার দাও। যদি তোমাকে বলে তোমার সাবজেক্ট সংখ্যা 6টা, এই ব্যক্তি কত উপায়ে ফেল করতে পারে, ফেল করার সম্ভাবনা মানে ফেল করার উপায় কয়টা, ফেল করতে পারে কত উপায়ে, 6 বিষয়, তার টোটাল বিষয় হচ্ছে 6টা, ফেল করতে পারে তাহলে 2 টু দি পাওয়ার 6 -1 উপায়ে। এই যে 2 টু দি পাওয়ার n -1 উপায়ে সে ফেল করতে পারে। একটাতে ফেল করলেও ফেল, 2টাতে ফেল করলেও ফেল, 3টাতে ফেল করলেও ফেল, 6টাতে ফেল করলেও ফেল। ঠিক আছে, তাহলে এইভাবে এই পুরা রাশিটাকে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার n -1। আবার তোমাকে বলতে পারে যে n সংখ্যক লোক আছে, 10 জন লোককে কত উপায়ে নিমন্ত্রণ করতে পারো, 10 জন লোককে কত উপায়ে নিমন্ত্রণ করতে পারো, নিমন্ত্রণ। ঠিক আছে, নিমন্ত্রণ করার উপায়, এটার অ্যান্সার হবে 2 টু দি পাওয়ার n -1। এই যে 2 টু দি পাওয়ার n -1, নিমন্ত্রণ করার উপায় এবং ফেল করার উপায়, এই দুইটার শর্টকাট হচ্ছে এটা, 2 টু দি পাওয়ার n -1। ঠিক আছে, এটা এই ইম্পর্টেন্ট জিনিসটা বিন্যাস থেকে শিখে রাখো, বিন্যাস থেকে। আর 2টা জিনিস একটু লিখবা, আর 2টা বিন্যাস, তাহলে শেষ। বিন্যাস এগুলা পড়াবো না, তবে অঙ্ক ইম্পর্টেন্ট দিয়ে দেই। একটা পড়বা থিসিস আর একটা পড়বা স্কুল, SCHOOL, স্কুল। এই 2টা জিনিস অ্যান্সার হবে, দেখবা বইতে আছে 11। ঠিক আছে, অ্যান্সার বইতে মিলাই নিও, অ্যান্সার হবে 11। ঠিক আছে,
থিসিস, বিশেষ করে থিসিসটার অ্যান্সার 11। এটাই আসলে আসবে, এটা অথবা স্কুল, এই দুইটা জিনিসের বিন্যাসটা দেখবা। সমাবেশটা দেখবা, সমাবেশ চ্যাপ্টার 5.2 ফার্স্ট পার্টের 5.2 দেখবা থিসিস একটা ওয়ার্ড আছে আর একটা আছে স্কুল। এই দুইটার অ্যান্সার একটু ভালো করে শিখে যাবা, এই দুইটা আসে। আর একটা জিনিস একটু পরে যাবা, এটা একটু বলে দিতেছি, যেমন তোমাকে বলতে পারে ত্রিভুজ সংখ্যা বহুভুজ সংখ্যা আসবে না, তবে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা একটু বলি। ধরো 10 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণ কয়টা, বহুভুজের কর্ণ সংখ্যা কয়টা, কর্ণ ইকুয়াল টু কয়টা, তখন অ্যান্সার হবে nc2 - n। দেখো 10c2 মানে কত বলতো, 10 × 9, 90 কে 2 দিয়ে 45 - 10 ইকুয়াল টু 35টা। এরকম প্রশ্ন আমাকে ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, এই দুইটা প্রশ্ন শিখে যাও, তাহলে এটা কম্বিনেশন শেষ। বলো ডান কিনা। 10 বাহু বিশিষ্ট মানে n বাহু বিশিষ্ট কর্ণের সংখ্যা হবে বহুভুজের nc2 - n। ঠিক আছে, nc2 - n। তাহলে তোমাকে যদি বলে 20 বাহু বিশিষ্ট, তাহলে 20c2 - 20। 30 বাহু বিশিষ্ট 30c2 - 30, এরকম হবে কর্ণ সংখ্যা। তাহলে কর্ণ সংখ্যা এটা বের করা ইম্পর্টেন্ট। থিসিস আর স্কুল এই দুইটার সমাবেশ শিখবা। ঠিক আছে, এটা সমাবেশ শিখবা। আর হচ্ছে লুককে নিমন্ত্রণ করা, ফেল করার উপায়, এটা শেষ। ডান। এখন আমরা আসবো ফাংশনে। এখন আমরা ফাংশন পড়াবো। দেখো দুইটা ইয়ারে ফাংশনের দুইটা জিনিস আসছে। ফাংশনের ডোমেইন নির্ণয়, এইটা যদি ভালো করে বুঝতে পারো তাইলেই ক্লাস শেষ। ফাংশনের এই যে একটা আসছে দেখো 21 আসছে, বলছে ডোমেইন কত, 22 আসছে দেখো জিএসটি গতবার আসছে, এই যে ডোমেইন কত। ডোমেইন বের করার আগে আমি একটু কথাবার্তা বলতে চাই। আগে যেরকম করে পড়াইলাম, ফাংশনে একটা টপিকই দেখবা, এটা হচ্ছে ডোমেইন। তাহলে ফাংশন এই যে ডোমেইন নির্ণয়, রেঞ্জ টেন্স লাগবে না। হ্যাঁ, ডোমেইন। হ্যাঁ, এখন দেখো তো, ডোমেইন মানে হচ্ছে এফএক্স এর বাস্তব মান থাকবে। সহজ কথা, এক্স এর যে মানের জন্য এফএক্স বাস্তব, অবাস্তব হওয়া যাবে না, ওইটাকেই বলে ডোমেন। ওই মানগুলাকেই বলে ডোমেন। খেয়াল করো, এই শাহরিয়ার ইমন কথা বলো না, পাশের সিটে এটা ডেস্ক পড়ার সম্ভাবনা কত, এটা তাহলে আরো চান্স পাবি না। যদি দেখো পাশের সিটে এরকম ঝামেলা পড়ছে, শেষ, ওই জায়গায় চান্স ওই জায়গাতেই শেষ। এক্স এর যেই মানের জন্য, এটা একটু এই এক লাইন যদি কেউ বুঝে ফাংশনের ডোমেন, ওরা জীবনে কেউ আটকাইতে পারবে না, ওর জীবনে আটকানো সম্ভব না। ঠিক আছে, ফাংশনের ডোমেন এক্স এর যেই মানের জন্য এফএক্স বাস্তব, ওই মানকে আমি বলবো, এক্স এর ওই সকল মানকে বলবো এফএক্স এর ডোমেন। যত মান বসাইলে এফএক্স বাস্তব হবে, এগুলাই ডোমেন। ভাই একটা উদাহরণ দেন, তোমাকে বললাম এফএক্স ইকুয়াল টু সাইন এক্স, তাহলে এই ফাংশনের ডোমেইন কত, তাহলে এক্স এর জায়গায় সাইন থিটার ঘরে তুমি 1 কোটি 2 কোটি 5 কোটি -1 কোটি -2 কোটি -5 কোটি বসাও, কোনো সমস্যা নাই। সাইনের এই থিটার ঘরে কোটি কোটি থিটাও বসানো সম্ভব, আসবে, ক্যালকুলেটরে ভ্যালু আসবে। তুলে দেখো, তুমি 10 কোটিও যদি এখানে থিটা দাও আসবে। তাহলে এইখানে এক্স এর যে কোনো মান বসানো যাবে, তাহলে ডোমেইন হবে বাস্তব সংখ্যা, যে কোনো বাস্তব সংখ্যা। আর এই আর কে আমি বলি -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। এখানে তিনটা জিনিস আছে, ব্যবধি, তিনটা জিনিস একটু বুঝতে হবে। ব্যবধি, ধরো এক্স এর একটা মান আছে, এটা এরকম দিলাম, -2 চাইতে বড় আর -2 চাইতে বড় এবং +2 চাইতে ছোট। এই মানটা দ্বারা বুঝাইতেছে -2 হইতে পারবে না, +2ও হইতে পারবে না, এদের ভিতরের মান। তখন এই মানটাকে লিখবো -2 থেকে +2, ফার্স্ট ব্যবধি দিয়ে। আবার এই মানটাকেই বললাম -2 চাইতে বড় অথবা সমান, মানে -2ও হইতে পারে অথবা বড়, আবার এই +2ও হইতে পারে বা এর চাইতে ছোট, তখন এই মানটাকে লিখবো আমি -2 থেকে +2 থার্ড ব্র্যাকেট দিয়ে। তাহলে এটাকে বলা হয় বদ্ধ ব্যবধি, এটাকে বলা হয় খোলা ব্যবধি। এত ডিটেলস এখন দরকার নাই, জাস্ট মনে রাখো এই প্রান্তীয় মান বাদ দিয়ে ভিতরে যত মান আছে, তার মানে -2 থেকে +2 এর ভিতরে যত মান আছে সব মানই হইতে পারবে, তবে এইটা বাদ আর এইটা বাদ, এই দুইটা বাদ। তাহলে এক্স এর মান -2 কিন্তু না, দেখো -2 চাইতে বড় এবং +2 চাইতে ছোট সকল মান, কিন্তু এই দুইটা বাদ দিয়ে, তাহলে এই জন্য ফার্স্ট ব্র্যাকেট দিছি। আর যদি ইকুয়াল থাকে তাহলে দেখো হ্যাঁ x/2 তুমি দাও না কেন, যা ইচ্ছা দাও। ধরো তুমি বললা যে sin x/2, এটা ডোমেন কত, এটা ডোমেন আর হবে বাস্তব সংখ্যা, এক্স এর যে কোনো ভ্যালু বসাইতে পারবা, তাহলে ডোমেন হবে -ইনফিনিটি থেকে +ইনফিনিটি, বাস্তব সংখ্যা। এখন খেয়াল করো, এইটা কিন্তু এক্স এর ভ্যালু, -2 কিন্তু এক্স এর ভ্যালু
হইতে পারে, আবার এটাও কিন্তু হইতে পারে। ঠিক আছে, তাহলে এটা হবে আমাদের বদ্ধ ব্যবধি, এটা খোলা ব্যবধি। আরেকটা ব্যবধি ধরো এক্স এর মান তোমাকে বললাম -2 একটা +2 একটা, দুইটা ফিক্সড মান, ফিক্সড, এর মধ্যে কোনো ব্যবধি নাই, তখন এটাকে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করবো, একটা -2 একটা +2, ফিক্সড ভ্যালু, এটাকে বলা হয় ফিক্সড ভ্যালু। ঠিক আছে, এই যে সংখ্যা রেখা সেট পড়ছো না, দেখো যদি তুমি -2 এটা ধরো -2 এটা ধরো 2, এখন যদি সংখ্যা রেখার সেট তুমি হচ্ছে ফিল আপ করো, তাহলে ইকুয়াল ইকুয়াল থাকলে এই মান দুইটা সহ গুল্লা বরাট হইতো, এই মান দুইটার গুল্লা সহ বরাট হইতো, এবং এইখান থেকে এই পুরাটা বরাট, এটা এইভাবে সংখ্যা রেখার সেট আমি আঁকাইতাম। কিন্তু এইটাকে যদি সংখ্যা রেখার সেটে আঁকাই, এটা -2 এটা হচ্ছে +2, তখন শুধু এদের প্রান্তীয় এই যে এই ভিতরের টুকু আমি বরাট করতে পারি, এই গুল্লা কিন্তু আমি বরাট দিতাম না। এটা কারণ এই মান দুইটা বাদ দিয়ে এদের অভ্যন্তরীণ সকল মান, এই -2 আর +2 বাদ দিয়ে এদের মধ্যে যত মান আছে সব এক্স এর মান, সব এক্স এর মান হইতে পারে, কিন্তু এই দুইটা হইতে পারবে না, এটা এক্স এর মান না, এটাও এক্স এর মান না, এই দুইটা বাদ দিয়ে। ঠিক আছে, বাদ দিয়ে। আশা করি ক্লিয়ার, এই পর্যন্ত বুঝছো কিনা বলো। এখন ধরো আমি তোমাকে বললাম কোন একটা ফাংশনের ডোমেন আর থেকে 2 বাদ যাবে, আর থেকে 2 বাদ যাবে, কোন একটা ফাংশনের ডোমেন হচ্ছে এটা r-2, কোন একটা ফাংশনের ডোমেন, কোন একটা ফাংশনের ডোমেইন হচ্ছে r-2, r-2, এটা তোমাকে বলে দিলাম। এটাকে কিভাবে লিখতে পারো জানো, এই যে দেখো ∞ থেকে 2 ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন এই 2 থেকে +∞, দেখো আমি কিন্তু ইউনিয়ন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বুঝাই দিলাম যে 2 বাদে -∞ থেকে +∞ পর্যন্ত যে কোনো মান হইতে পারে, কিন্তু 2 বাদ দিয়ে এই যে দেখো প্রান্তীয় ব্র্যাকেট দিয়ে দিছি, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিছি, মানে 2 বাদ দিয়ে দিছি। ঠিক আছে, এটা 2 থার্ড ব্র্যাকেট কিন্তু এখানে ইউজ করা যাবে না। এরকম একটা প্রশ্ন এইবার জিএসটিতে 2টা আসছে, জিএসটিতে প্রশ্ন আসছে এরকম 2টা, এই যে দেখো, এই যে এই প্রশ্নটাও দেখো, এই যে এই আলফা এর কোন ডোমেনের জন্য এত হবে, এটাও জিএসটি 22-23 এর প্রশ্ন, এরকম প্রশ্ন আসছে 2টা গুচ্ছে গতবার, তাহলে কেন এটাকে গুরুত্ব দিবা না? এই যে দেখো এটাও 22-23 আসছে, কোন ডোমেনের জন্য এত বাস্তব হবে, মূলগুলা বাস্তব হবে, মূলদ্বয় বাস্তব এবং অসমান হওয়ার শর্ত কি বলতো, ইজ গ্রেটার দেন 0, মূলদ্বয় বাস্তব হওয়ার শর্ত b² - 4ac ইজ গ্রেটার দেন 0, -4ac ইজ গ্রেটার দেন 0। ঠিক আছে, এখন এইখানে এটা পরে করাইতেছি, আগে এগুলা ডোমেন বেসিক ক্লিয়ার করে, অঙ্ক তো করতেই পারবা, অঙ্ক নিজেই করতে পারবা। ঠিক আছে, তাহলে ব্যবধি আশা করি ক্লিয়ার, ব্যবধি আশা করি ক্লিয়ার। তাহলে এখন তোমাকে ডোমেন হিসেবে কি বলছি, যে ধরো f(x) = sin x বা cos x, f(x) = cos x, তাহলে এইখানে তুমি থিটার ঘরে যে কোনো কিছু বসাইতে পারো, তাহলে এদের ডোমেইন হবে আমাদের আসলে আলটিমেটলি r, কারণ x এর ঘরে যে কোনো ভ্যালু আমি বসাইতে পারি, তাহলে এদের ডোমেইন কত r, sin x এর ডোমেইন কত r, cos x এর ডোমেইন কত r, sin x/2 ডোমেইন কত r, cos x/2 ডোমেইন কত r, কারণ যে কোনো ভ্যালু এখানে বসাইতে পারবো। ঠিক আছে, যে কোনো ভ্যালুই আমি এখানে বসাইতে পারবো, কিন্তু যেই ভ্যালুই বসাই না কেন এদের মান আসবে -1 থেকে +1 এর মধ্যে, ফিক্সড। সাইনের যত থিটাই বসাও না কেন সাইনের মান -1 থেকে +1 এর মধ্যে আসবে, কজের মান -1 থেকে +1 এর মধ্যে আসবে। তাহলে এই যে মানগুলা বসাইলে যা পাবো এটাকে বলবো রেঞ্জ। তাহলে ইনপুটকে বলবো ডোমেন, ডোমেন হচ্ছে আলটিমেটলি আমাদের ইনপুট, যত বাস্তব ইনপুট, যে ইনপুট গুলার কারণে বাস্তব মান বিদ্যমান, এগুলাকে বাস্তব ইনপুট দিলে আমাদের যে আউটপুটটা আমরা পাবো, এই আউটপুটটাকেই বলে আলটিমেটলি রেঞ্জ, আলটিমেটলি রেঞ্জ। ঠিক আছে, এইটাই ডোমেন রেঞ্জের পার্থক্য। তেমন sin x এর রেঞ্জ কত, -1 থেকে 1, cos x এর রেঞ্জ কত, -1 থেকে 1। ঠিক আছে, এটা কিন্তু থার্ড ব্র্যাকেট, যেমন cos x এর মান কিন্তু sin x, sin 90 এর মান 1, আবার এখানে কিন্তু তোমার হচ্ছে -1ও আছে, আবার cos কত বলতো 1 -1, এই দুইটা ভ্যালুই কিন্তু আমাদের sin cos এর ক্ষেত্রে আসে। তার মানে যত মানই বসাও না কেন এদের মধ্যেই হবে, এদের চাইতে বড় মান হওয়া সম্ভব না। এটাকে বলবো আমরা আউটপুটটা বলবো রেঞ্জ, ইনপুটটাকে বলবো। এখন ধরো রুটের ভিতরে আমি তোমাকে দিছি ধরো x-1, এখন তুমি আমাকে বলো তো এই ফাংশনটা, আমি তোমাকে একটা কথা বলে দিছি যে একটা ফাংশনের ডোমেইন হইতে গেলে ওইটা বাস্তব মান থাকতে হবে। তাহলে এই ফাংশনটার ডোমেইন কত, আমি তোমাকে প্রশ্ন দিলাম, বলো। তুমি আর কিচ্ছু বলি নাই, তোমাকে একটা ওয়ার্ড শিখাই দিছি, একটা লাইন শিখাই দিছি যে x এর যেই মানের জন্য f(x) বাস্তব, এটাকে ডোমেইন বলে। এখন তুমি বলো তো এইখানে x এর মান কত বসাইলে f(x) বাস্তব হবে। তার মানে এইটুকু, এই বাস্তব হওয়ার একটা শর্ত হচ্ছে রুটের ভিতরে অবশ্যই 0 হইতে পারে, রুটের ভিতরে 0 হইতে পারে অথবা 0-র চাইতে বড় হইতে হবে। তাইলে উপরের ভ্যালুটা, এই ভ্যালুটা 0-র সমানও হইতে পারে অথবা 0-র চাইতে বড় হইতে হবে। তাহলে ইজ গ্রেটার অর ইকুয়াল 1, দেখো তো। তাইলে এই ভ্যালুটা 0-র সমান হইতে পারে, এই পুরা ভ্যালুটা 0-র সমান হইতে পারে অথবা 0-র চাইতে বড় হইতে পারে, তাহলে বাস্তব।
তাহলে এখন দেখো, তাহলে আমি বলতে পারি না এই পুরা ভ্যালুটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে দেখো এক্স এর ভ্যালু ইজ গ্রেটার অর ইকুয়াল 1। তাহলে 1 থেকে বড় কত পর্যন্ত বড় এটা হিসাব নাই, 2 হইতে পারে, 3 হইতে পারে, 4 হইতে পারে, 5 হইতে পারে, 6 হইতে পারে। ঠিক আছে, তাইলে আমি বলতে পারি না 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। 0 থেকে ইনফিনিটি বলা যাবে না আব্দুল্লাহ সাইদ। এখানে যদি তুমি 0 বসাও এক্স এর মান, তাহলে -1 চলে আসতেছে, ইমাজিনারি নাম্বার হয়ে যাইতেছে। এখানে 0 দেওয়া যাবে না, তবে 1 বসানো যাবে। দেখো 1 বসাইলে বাস্তব, আবার 2 বসাইলেও বাস্তব, 3 বসাইলেও বাস্তব, 4। তাহলে 1 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু বসাই যায়, এটাই ডোমেন, এইটাই ডোমেন, এইটাই ডোমেন। এরকম একটা প্রশ্নই আমাদের আসছে। এখন আরেকটা কথা হইতেছে যে এখন আমি এই এফএক্সটাকেই যদি একটু উল্টায় দেই, যে 1/√(x-1), লবে এটা ছিল লবে, এখন এটাকে হরে বসায় দিছি, এখন ডোমেইন কত? এখন কাহিনী আবার ঘটে গেছে, কাহিনী কিন্তু আবার ঘটে গেছে। না R-1 কেন হবে ভাই? এই যে রামেশ শিকদার R-1, এটা কেমন কথা বললা? আর তো -ইনফিনিটি থেকে +ইনফিনিটি। R-1 যদি করো তার মানে -500, -1000 এগুলা বসাইতে পারবা? সম্ভব না। এটা মাইনাস বসাইতে পারবা? -500 বসাইলে তো সবই মাইনাস আসতেছে, এটা তো কোনো কথাই হইলো না। কথা হইতেছে এই পুরা ভ্যালুটা 0-র চাইতে বড় হইতে হবে। ঠিক আছে, 0-র চাইতে বড় হইতে হবে, 0-র চাইতে বড়। তাহলে 0-র চাইতে কত বড়? x ইজ গ্রেটার দেন 1। 1টা ওই পাশে নিলাম, তাহলে এই যে দেখো 1 থেকে ইনফিনিটি। এখন যদি এই জিনিসটাই হরে দিয়ে দেয়, এখন কিন্তু এখানে 0 হওয়া পসিবল না। এখন তুমি বলতেই পারো না যে √(x) এর ভিতরে 0 আসতে পারে, আসবে না। কারণ 1/0 এরকম ফরম্যাট আসা যাবে না, এটা বাস্তব না, এটা বাস্তব হইল না। বাস্তব সম্মত হইতে হলে লবে কখনো 0, এটা নট গ্রহণযোগ্য, অ্যাকসেপ্টেবল না। লবে 0 গ্রহণযোগ্য না, লবে 0 গ্রহণযোগ্য না। ঠিক আছে, এখন আবার বলতেছে যে 2 থেকে ইনফিনিটি, 2 থেকে ইনফিনিটি বলা যাবে না। এখন কথা হইতেছে ইকুয়াল বলা যাবে না, ইকুয়াল বলা যাবে না। ঠিক আছে, তাহলে দেখো 2 থেকে ইনফিনিটি কেন হবে? এখানে যদি আমি 1.1 নেই, এটা হবে না? 1.1 নিলে হবে না? হবে। 1.1 নিলে কি বাস্তব আসবে না? তাহলে 2 থেকে ইনফিনিটি কেন বলতেছ? এখন শুধু গ্রেটার দেন নিবা, শুধু গ্রেটার দেন 0। তার মানে এখন আর 0-র সমান হওয়া যাবে না, এখন 0-র চাইতে বড়। তাহলে x ইজ গ্রেটার দেন 1। তাহলে এখন 1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু 1 বাদ দিয়ে 1.0100 এগুলা সবই ভ্যালু আছে, কোটি কোটি ভ্যালু আছে। 1.1 হইতে পারে, 1.01 হইতে পারে, 1.100, এগুলো সব বৈধ। শুধু 1 নেওয়া যাবে না, এক্স এর ভ্যালু 1 নিলে শূন্য হয়ে যাইতেছে। 1 বাদে, এক্স এর 1 বাদ দিয়ে ইনফিনিটি পর্যন্ত যে কোনো ভ্যালু নেওয়া যাবে। এই জন্য এখন ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি ইনফিনিটি দিয়ে দিছি। দিস ইজ অ্যাকচুয়ালি হচ্ছে ডোমেইন, দিস ইজ অ্যাকচুয়ালি ডোমেইন, দিস ইজ অ্যাকচুয়ালি ডোমেইন। এখন তোমাকে যদি বলে লগারিদম ফাংশন, এখন যদি তোমাকে বলে লগারিদম ফাংশন দিছি 1 প্লাস, ধরো 2x + 1, এই লগারিদম ফাংশনের ডোমেইন f(x) তোমাকে বলছে এই ফাংশনের ডোমেইন কত বলো তো? এই যে ডোমেইন এক কথাই শিখে ফেলবা। দেখো একটা কথা দিয়ে ডোমেইন শিখাই দিছি, যে বাস্তব হইতে হবে। লগের ক্ষেত্রে কিন্তু তুমি জানো, এখানে লগের ক্ষেত্রে অবশ্যই 0 হওয়াই যাবে না। দেখবা ক্যালকুলেটরে যদি চাপো যে log 0 কিংবা লগ মাইনাস কোনো কিছু, এটা কিন্তু বৈধ না, এগুলা বৈধ না। দেখবে ম্যাথ এরর আসবে। লগের রিদম ফাংশনের ক্ষেত্রে 100% 0-র চাইতে বড় হইতে হবে। এখানে যা থাকবে 0-র সমানও হওয়া যাবে না, 0-র মানে মাইনাসও হওয়া যাবে না। তার মানে এইখানে যা থাকবে এই পুরা ভ্যালুটা 0-র চাইতে বড় হইতে হবে, ইজ গ্রেটার দেন 0। লগের ফাংশনের তথ্য শিখে রাখো, এখানে যাই থাকুক না কেন ইজ গ্রেটার দেন 0 নিয়ে নিবা, শেষ। তাইলেই তোমার অঙ্ক শেষ। এইটাই গুচ্ছতে গতবার আসছে, এই লগারিদম ফাংশন দিয়েই গতবার আসছে। তাহলে দেখো x এর ভ্যালু ইজ গ্রেটার দেন -1/2। তাহলে -1/2 চাইতে যে কোনো ভ্যালু কত পর্যন্ত বড়? দেখো -1/2 থেকে বড়, কিন্তু কত পর্যন্ত বড় এটা বলো না, ইনফিনিটি পর্যন্ত। তাহলে ইনফিনিটি পর্যন্ত, এই যে শেষ। তবে -1/2 বাদ দিয়ে, যেহেতু ইকুয়াল চিহ্ন নাই, তুমি ফার্স্ট ব্র্যাকেট নিবা। যদি এরকম থাকে যে ধরো ইকুয়াল -1/2, তখন থার্ড ব্র্যাকেট। ইকুয়াল থাকবে মানে থার্ড ব্র্যাকেট, ইকুয়াল নাই মানে ফার্স্ট ব্র্যাকেট। এইটা হচ্ছে বন্ধনী, এইটা হচ্ছে ডোমেইন বের করার সূত্র। এখন যদি তোমাকে বলি ভাই f(x) = 2x + 1 / x - 1 বা x + 1, 2x + 1 ডিভাইডেড, এর ডোমেইন কত? এই ফাংশনের ডোমেইন এরকম হচ্ছে দশমিক ফাংশনের ডোমেইন কত? এখন বলো তো এই ফাংশনটা বাস্তব হবে কিভাবে, একটু বলো তো। এটা ডোমেইন অ্যান্সার নিজেরা দাও। নিচে 0 আসা যাবে না, সহজ কথা হইতেছে নিচে 0 গ্রহণযোগ্য হবে না। এটা হচ্ছে একটা দশমিক বা একটা ভগ্নাংশের বাস্তব হওয়ার শর্ত। তাহলে নিচে যতটুকু আছে এইটুকু ইজ গ্রেটার দেন 0, ইজ নট ইকুয়াল টু 0। 0 হওয়া যাবে না। 0 বাদে যে কোনো ভ্যালু, মাইনাস হইতে পারে, প্লাস হইতে পারে, এখানে কোনো বাধা বিপত্তি নাই, তবে 0 হওয়া যাবে না।
নট ইকুয়াল টু 0, তাহলে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 1 -1, এক্স এর ভ্যালুটা শুধু -1 হইতে পারবে না, আর সকল ভ্যালু হইতে পারবে। তাহলে আর থেকে -1 করে দাও, আর থেকে -1টা বাদ যাবে, এটাই হচ্ছে আমাদের এটার ডোমেন। এইরকম ফাংশন যদি থাকে তাহলে এক্স এর ভ্যালুটা শুধু -1 হইতে পারবে না, আর সকল ভ্যালু হইতে পারবে, বাস্তব সংখ্যা হইতে পারবে। এখানে 5 কোটি 10 কোটি -5 কোটি -10 কোটি বসাইতে পারো, বৈধ। বাট এখানে শুধু -1টা হইতে পারবে না, এই জন্য আমার এটা ডোমেন হবে আর থেকে -1টা বাদ যাবে, এইটাই হচ্ছে ডোমেন অফ এফ, ডোমেন এফ। ঠিক আছে, তাহলে আর থেকে -1 বাদ মানে কি, ∞ থেকে -1, এটাকে ফার্স্ট ব্র্যাকেট দিলাম মানে বাদ দিয়ে দিলাম, ইউনিয়ন। এই যে দেখো -1 থেকে +∞, দেখো এই -1টাকে আমি ইউনিয়ন দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বাদ দিয়ে দিছি, এটাকে এটাও লেখা যায়, এটা যে কথা এটা সেম কথা, সেম কথা, সেম কথা, সেম কথা। এখন আমি তোমাদেরকে একটা বন্ধনী লেখা শিখাবো, একটা বন্ধনী লেখা শিখাবো, একটা বন্ধনী লেখা শিখাবো। দেখো একটা বন্ধনী লেখা শিখাবো, যে এরকম যদি প্রশ্ন আসে যে গুচ্ছ 22-23 বন্ধনী, এটা একটু শিখাই। জিএসটি 22-23, জিএসটি 22-23, এই প্রশ্নটা করাই দেই। দেখো জিএসটি 22-23, যে আলফা এর, খেয়াল করো, আলফা এর কোন ডোমেনের জন্য এই এর মূলদ্বয় বাস্তব হবে। ঠিক আছে, আলফা এর কোন ডোমেনের জন্য এইটা বাস্তব, এটা বাস্তব হবে, বাস্তব মানে সহজ কথা, এই সমীকরণের মানে এখানে এ আলফা না, এটা হবে আসলে এর কোন ডোমেনের জন্য এটা মানটা বাস্তব হবে, এটা বাস্তব অসমান হবে। তাহলে বাস্তব অসমান হওয়ার শর্ত কি বলতো, এটা কিন্তু জিএসটি 22-23 আসছে। তাহলে বাস্তব অসমান হওয়ার শর্ত বি স্কোয়ার -4ac ইজ গ্রেটার দেন 0। তাহলে বি স্কোয়ার মানে কত, এ স্কোয়ার, এই যে শরীফের মতো। দেখো এখানে বি বলতে আসলে এ, তাহলে এ স্কোয়ার -4, এর ভ্যালু কত 1, সি এর ভ্যালু কত দেখো 3, তাহলে 4ac ইজ গ্রেটার দেন 0। তাহলে দেখো তো 3 4 12 হয় না, দেখো তাহলে 3 4 12, এখানে আমি কিন্তু বলতেই পারি 12, তাহলে 12 কে আমি এরকম লিখতে পারি, দেখো এ স্কোয়ার ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত, তাহলে এটাকে তুমি এরকম ফরম্যাটে সাজাইতে পারো, দুই রকম ফরম্যাট, দেখো দুই রকম ফরম্যাট, এ স্কোয়ার - বি স্কোয়ার সূত্র আকারে সাজাও। তাহলে এইটাকে এই 4 × 3 কে লিখতে পারো 2√3, দেখো -2√3 হোল স্কোয়ার, এই ফরম্যাটে সাজাইতে পারো, অথবা তুমি এটাকে ওই পাশে নিয়ে প্লাস মাইনাস আকারে দিতে পারো, নো প্রবলেম। ঠিক আছে, দুইটা ভ্যালু আসবে, তুমি এই সহজভাবেই করো। দেখো এ স্কোয়ার ইজ গ্রেটার 12, তাহলে দেখো এখানে এর কিন্তু দুইটা ভ্যালু আসতেছে, ইজ গ্রেটার দেন হচ্ছে +12 কে রুট করলে কত হয় 2√3, 12 কে রুট ওভার করলে 2√3 হয়, প্লাস মাইনাস দুইটা ভ্যালু আসছে না। তুমি মাথায় রাখবা এরকম বন্ধনীর ক্ষেত্রে যেটা চিহ্ন আছে এই চিহ্নটা ধরে রাখবে সবসময় বড় মান, বড় মানটা চিহ্ন ধরে রাখবে। ভাই বুঝি নাই কি বললেন, এই দুইটার মধ্যে বড় মান কোনটা বলতো, +2√3টা বড়। ঠিক আছে, +-2√3টা এটা হচ্ছে আমাদের কি হবে বলতো, এইটা হচ্ছে বড় ভ্যালু। দেখো বুঝছো কিনা, যে সবসময় বড় মানটা আমাকে সবসময় কি থাকবে, এই ভ্যালুটা ধরে রাখবে, খেয়াল করো। তাইলে বড় ভ্যালু কোনটা, এটার বড় ভ্যালু কত, দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে এর একটা ভ্যালু 2√3 আর একটা ভ্যালু হচ্ছে -2√3। তাহলে সব সময় চিহ্ন ধরে রাখবে বড়টা, তাহলে চিহ্ন আছে গ্রেটার দেন, তাহলে 2√3 চাইতে বড় হবে, এই যে দেখো চিহ্ন ধরে রাখছে বড়টা। তাহলে ছোট আরেকটা ভ্যালু আছে না -2√3, এইটা তাহলে চিহ্ন উল্টে যাবে, তখন এইটা এর ভ্যালু হবে লেস দেন। ঠিক আছে, তখন চিহ্ন ছোট মানটা চিহ্ন উল্টে যাবে, চিহ্ন মানে উল্টায়, যেটা গেটার আছে এটা লেস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু সবসময় এটা সহজভাবে মাথায় রাখো, সবসময় চিহ্ন ধরে রাখবে বড় ভ্যালুটা, দুইটার মধ্যে বড় ভ্যালুটা দেখো চিহ্ন ধরে রাখছে। এটা ওই যে বড় থেকে বড় আরো ডিটেলস পড়াশোনা আছে, এগুলা না আর এত না পড়েই, তবে মাথায় রাখবা যে যেই চিহ্নটা আছে গ্রেটার দেন, তাহলে এটা ধরে রাখবে বড়টা, তাহলে এই দুইটার মধ্যে প্লাস মাইনাসের মধ্যে প্লাসটা বড়, তাহলে বড়টা ধরে রাখছে, মাইনাসটা উল্টে গেছে। তাহলে দুইটা ভ্যালু দেখো -2 এইটা থেকে ইনফিনিটি পর্যন্ত ছোট, কতটুকু ছোট বলতো, আমি মান দুইটা একটু সাদা পেজে লিখি। দেখো মান দুইটা একটু সাদা পেজে লিখি, যে এর একটা ভ্যালু পাইলাম 2√3 চাইতে ছোট, কতটুকু ছোট বলা নাই, ইনফিনিটি পর্যন্ত। আরেকটা ভ্যালু পাইলাম 2√3 চাইতে বড়, কত পর্যন্ত বড়, ইনফিনিটি পর্যন্ত বড়। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে এই ভ্যালুটাকে আমি বলতে পারি না, দেখো -∞ থেকে 2√3, কিন্তু 2√3 কিন্তু সমান দেওয়া নাই, এটা এই জন্য আমি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, যেহেতু এইটাও একটা মান এটাও একটা মান।
এই 2√3 থেকে বড়, 2√3 থেকে বড় কত পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত, এই যে ইনফিনিটি। বাট আমি কিন্তু ইকুয়াল চিহ্ন দেই নাই, দেখো ইকুয়াল নাই দেখে আমি এটাকে ফার্স্ট ব্র্যাকেট নিছি। তাহলে এই দুইটা মান বাদ দিয়ে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত, এটা হচ্ছে অ্যান্সার। দেখো গুচ্ছতে এই যে অপশনে ছিল, যে এইটার অপশন কোনটা ছিল বলো তো? এইটা এটা তো পুরো অপশন গুলা লেখা হয় নাই, পুরো অপশন গুলা লেখা হয় নাই, এটার ইউনিয়ন আছে। এখানে ইউনিয়ন হবে 2√3 থেকে ইনফিনিটি, এটা হবে অপশন সি নাম্বারটা। ঠিক আছে, অ্যান্সার বুঝছো এটা? দেখো এই যে আমি যে ডোমেইনটা লেখলাম, এটা বুঝছো কিনা এখন একটু বলো, এটা বুঝছো কিনা? তাহলে এটার অ্যান্সার হবে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস 2√3, আর ইউনিয়ন দিয়ে আমি লিখলাম 2√3 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। এটা বুঝছো কিনা বলো, এইটা বুঝছো কিনা? এর তারপরে আমরা ডোমেইন নির্ণয় যাব। হ্যাঁ, নুসরাত ফয়াজ ফারিহা, ক্লিয়ার? এই পর্যন্ত ক্লিয়ার? ডোমেইন নির্ণয় কিন্তু এইবারও আসার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি, অনেক বেশি। বুঝছো না? বলো বলো বলো, বুঝছো কিনা? এখন আমি তোমাকে গুচ্ছের একটা প্রশ্ন দেখাবো, গুচ্ছের একটা প্রশ্ন দেখাবো, দেখি ডোমেইন কে বের করতে পারে। যে এফ অফ এক্স ইকুয়াল টু 1/, দেখো 1/√2 + x, এইটার মধ্যে আবার মডুলাস দিয়ে দিছে। এর ডোমেইন কত? এর ডোমেইন কত? এর ডোমেইন কত? এর ডোমেইন কত? এটা একটু প্রশ্ন, এর ডোমেইন কত? এখন বলো তো এটার ডোমেইন কত? এইটার ডোমেইন কত বলো? এই যে 1/√2 + x, এফ অফ এক্স ইকুয়াল টু এই একটা ফাংশন, এটা জিএসটি 21/22 আসছে, এটা জিএসটি 21/22 প্রশ্ন, এর ডোমেইন কত বলো দেখি? কার জন্য অ্যাকচুয়ালি এই ফাংশনটা বাস্তব হবে? কার জন্য অ্যাকচুয়ালি এই ফাংশনটা বাস্তব হবে? এর কার জন্য এই ফাংশনটা বাস্তব হবে বলো দেখি, কে পারো এটার অ্যান্সার, কে দিতে পারো? এটা 21/22 একটা প্রশ্ন, সহজ প্রশ্ন, না পারলে তো সমস্যা। হ্যাঁ, 0 থেকে ইনফিনিটি, ইনফিনিটি এই সেই আন্ডা ডিম গোড়া, বলো আরো দুই একটা অ্যান্সার দাও সবাই। আর রামেশ শিকদার বলছে এক্স এর ভ্যালু, এখানে বলছে যে হচ্ছে আর হবে, আর একজন বলছে আর হবে, আর বাকিগুলা বলতেছে 0 থেকে ইনফিনিটি হবে। তার মানে কারো অ্যান্সারই হয় নাই। ঠিক আছে, রৌনক জাহান পৃথি R-2, একজন পারছে, রৌনক জাহান পৃথি, আর এই যে মুনতাকা মালিহা, এই দুইজন পারছে R-2, R-2। তবে আমি অপশন দিতেছি, অপশন এগুলা কিছুই নাই, অপশন এগুলা কিছুই নাই, আমি অপশন দিতেছি, তোমরা অ্যান্সার দিবা। দেখো এ নাম্বার অপশন হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন -2 থেকে ইনফিনিটি। বি নাম্বার অপশন দিতেছি মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন -2 থেকে ইনফিনিটি। সি নাম্বার অপশন দিতেছি মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি, মানে এটা হচ্ছে আর। ঠিক আছে, আর ডি নাম্বার অপশন হইতেছে মাইনাস ইনফিনিটি থেকে -2 ইউনিয়ন -2 থেকে হচ্ছে ইনফিনিটি। এখন বলো অ্যান্সার কত? এখন বলো অ্যান্সার কত? সামির আহমেদ বলছে এ হবে, ভেরি গুড, এই যে এখন পারছে। সিয়াম সরকার পারছে এ হবে। আবিদা নীলি, রাজিমুল ইসলাম শিহাব, তারপরে হচ্ছে এই যে আরো দুই একজন, সাইম সরকার, আহমেদ সুমন, বুবু, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার দিছে, সঠিক অ্যান্সারও অনেকেই দিতে পারছে। ভেরি গুড, ভেরি গুড, এ নাম্বার অ্যান্সার। কিন্তু দেখো এখানে এক্স এর যত ভ্যালুই বসাও সবই বৈধ, এখানে কোনো ভ্যালু আছে যেটা অবৈধ? একটা ভ্যালু অবৈধ, এটা -2। দেখো তুমি যদি এখানে এই রুটের ভিতরে 1/√এর ভিতরে 2 + x মডুলাস আছে, যত ভ্যালুই বসাও এখানে ঋণাত্মক আসা সম্ভব? সম্ভব না ভাই, ঋণাত্মক আসা সম্ভব না, কারণ মডুলাস দিয়ে দিছে, সব পজিটিভ হয়ে যাবে। তাইলে শুধু একটা ভ্যালু অবৈধ হবে, যেহেতু এটা হরে আছে, তাহলে এটা 0 হওয়া যাবে না। তাহলে 0 হবে, এক্স এর ভ্যালু যদি -2 বসায় দাও তখন 0 হয়ে যাবে। তাহলে এই একটা ভ্যালু হইতে পারবে না যে 2 + x ≠ 0, এই 0 হওয়া যাবে না। এক্স এর ভ্যালু ≠ -2, তাহলে -2 বাদে আর সকল ভ্যালু বসাইতে পারবা। তাহলে R-2, এইটা হচ্ছে আমাদের ডোমেইন এফ, মানে বাস্তব ভ্যালু রিয়েল নাম্বার থেকে -2 বাদ দিয়ে দিবা। এই যে দেখো রিয়েল নাম্বার থেকে 2 বাদ দিয়ে দেওয়া মানে কি বলো? -ইনফিনিটি থেকে -2, এই যে বাদ দিয়ে দিলাম ফার্স্ট ব্র্যাকেট দিয়ে,
ফার্স্ট ব্র্যাকেট ইউনিয়ন, আবার -2 থেকে প্লাস ইনফিনিটি। এই যে দেখো এইটা বাদ দিয়ে দিছি, এটা বাদ দিয়ে দিছি মানে ফার্স্ট ব্র্যাকেট, এটা বাদে বাকি সকল মান, তাহলে এই যে ফার্স্ট ব্র্যাকেট অ্যান্সারে। বুঝছো? এটা কিন্তু গুচ্ছের প্রশ্ন, গুচ্ছ 21-22 প্রশ্ন, এটা কিন্তু গুচ্ছ 21-22 প্রশ্ন ডোমেন। এই যে এত সহজ প্রশ্নটা দিছে, এত সহজ একটা প্রশ্ন অ্যাকচুয়ালি আমাদের আসছে ডোমেন নির্ণয়। এটা বুঝছো না বলো তো? এটা বুঝছো কিনা এটা একটু জানাও। এটা সবাই বুঝছো কিনা একটু জানাও। এটা ভালো করে পড়তে হবে ভাই, এগুলা না পারলে গুচ্ছ মার্কস ভালো তুলতে পারবে না, এগুলা পারতে হবে। আচ্ছা ধরো এরকম আসলো যে x-3 আর একটা ভ্যালু আসলো x-2 ইজ গ্রেটার অর ইকুয়াল 0, বলো তো চিহ্ন কোনটা ধরে রাখবে? এই যে তোমাকে বলে দিছি সুমন ভাই, একটা কথা বলছে, একটা ওয়ার্ড যদি মাথায় রাখতে পারো, বলো তো চিহ্ন ধরে রাখবে কোনটা? এখানে তো হয় অথবা করতে হবে, হয় এটা অথবা এটা। এখন বলো এই দুইটার মধ্যে কোন কোন মানটা এই চিহ্ন ধরে রাখবে? তোমার যে কোনো ভ্যালু, যদি চিহ্ন লেস থাকতো লেস, বড়টা সবসময় চিহ্ন ধরে রাখবে। এটার মানে হচ্ছে বড় মান এখানে এক্স এর ভ্যালু 3, এটা বড়, আর একটা এক্স এর ভ্যালু 2, এটা ছোট, তাহলে x-3 এই ভ্যালুটা চিহ্ন ধরে রাখবে, আর একটা হবে x-2, এইটা উল্টে যাবে, এটা চিহ্ন উল্টে যাবে। ঠিক আছে, চিহ্ন একটা ধরে রাখবে আর একটা উল্টে যাবে। তাহলে দেখো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 3, আর একটা ভ্যালু দেখো এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল কত বলো তো 2। তাহলে 2 এর থেকে ইনফিনিটি পর্যন্ত ছোট, 3 এর থেকে ইনফিনিটি পর্যন্ত বড়। ঠিক আছে, এই ভ্যালুটা এরকম। তাহলে এখন তুমি এই ভ্যালুটাকে লিখতে পারো, দেখো -ইনফিনিটি থেকে 2 পর্যন্ত এই থার্ড ব্র্যাকেট হবে যেহেতু ইকুয়াল আছে, ইউনিয়ন 3 থেকে শুরু করে প্লাস ইনফিনিটি পর্যন্ত। দেখো তো এই যে সুন্দর, এই ভ্যালুগুলা লিখলে এই যে দেখো, তাহলে 3 চিহ্ন ধরে রাখছে, বড়টা চিহ্ন ধরে রাখছে, আবার এই চিহ্নটা আমার ছোট উল্টে গেছে। এখন দুইটা মান পাইছি, এক্স এর মান এটা 3 এর চাইতে বড় অথবা সমান, আর এক্স এর মান 2 এর চাইতে ছোট অথবা সমান। কত পর্যন্ত ছোট? ইনফিনিটি পর্যন্ত। আবার এটা কত পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে দেখো এইটাকে লিখতে পারি 3 থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেট, এইটাকে লিখতে পারি -ইনফিনিটি থেকে 2 সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট। এই যে দেখো যেহেতু ইকুয়াল আছে থার্ড ব্র্যাকেট হবে স্বাভাবিক। এই ব্যবধিটা বুঝছো না? দেখো তো এই ব্যবধিটা বুঝছো কিনা, এই ব্যবধিটা বুঝছো কিনা, এই ব্যবধিটা বুঝছো কিনা। ধরো তোমাকে কোনো ফাংশন দিল, আমি দুই একটা আরো ফাংশন দেখাই, গুচ্ছের আর একটা প্রশ্ন আছে, ওইটা সলভ করার আগে আরো দুই একটা ফাংশন দেখাই। ধরো তোমাকে বলছে f of x ইকুয়াল টু মডুলাস দিয়ে কোনো ফাংশন আছে, এই ফাংশনে x এর যে কোনো মান বৈধ, x এর যে কোনো ভ্যালু এখানে বৈধ, x এর যে কোনো ভ্যালু এখানে বৈধ। এখানে তুমি এটা ডোমেন তাহলে কত হবে বলো তো? আর হবে। ধরো শুধু মডুলাস না, এরকম আছে f of x ইকুয়াল টু 2x + 1, এইখানে x এর যে কোনো ভ্যালু বৈধ, তাহলে ডোমেন হবে বাস্তব সংখ্যা। আর ঠিক আছে, বাস্তব। কিন্তু এই ফাংশনের রেঞ্জ কত হবে? তুমি যত মানি বসাও না কেন 0 থেকে বড় আসবে, তাহলে এই ধরনের ফাংশনের রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, 0 থেকে ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, কিন্তু এই ফাংশনে যাই বসাও না কেন এটা রেঞ্জ হবে কত বলো তো? আর রেঞ্জ হবে আর। ঠিক আছে, রেঞ্জ হবে আর, রেঞ্জ হবে। কিন্তু যদি মডুলাস দিয়ে দেয় যে f of x ইকুয়াল টু, ধরো তোমাকে বললাম মডুলাস অফ 2x - 1, এটা ডোমেইনার হবে, ইটস ফাইন, এটা ডোমেইনার, এটা ফাইন। বাট এখানে যত মানই বসাও না কেন রেঞ্জ, একটা মানের রেঞ্জ, এখানে সব মান বলা বসাইলে পজিটিভ চলে আসবে। তাহলে 0 থেকে সর্বোচ্চ 0 হইতে পারে, সর্বনিম্ন 0 হইতে পারে, বাট 0 থেকে ইনফিনিটি পর্যন্ত বড় রেঞ্জ হবে এরকম। ঠিক আছে, এরকম প্রশ্নগুলো আশা করি পারবা, আশা করি পারবা, আশা করি পারবা। এখন কাহিনী হইছে দেখো, কাহিনী হইছে দেখো, আমি একটা প্রশ্ন পড়াই। যদি তোমাকে এরকম প্রশ্ন দেয় যে f of x ইকুয়াল টু √x/x, এর ডোমেইন কত? দেখি এটা কত, কে কত ক্লেভার, এর ডোমেইন কত, এটা কে কত চালাক, এটা বোঝা যাবে। এর ডোমেইন কত? এই ফাংশনটা খুবই ইন্টারেস্টিং ফাংশন, বলো এর ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন কত, এটা একটু বলো। এই ফাংশনের ডোমেইন কত, এই ফাংশনের ডোমেইন কত? ডোমেইনটা ভালো করে পড়াইতেছি কারণ এটা আসবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি, এটা সারা জীবন কাজে লাগবে আসলে। ঠিক আছে, সেম সেম। এই যে একজন বলছে f of x ইকুয়াল টু মডুলাস অফ x/2, এটা ডোমেইন, তাহলে এখানে x এর যে কোনো মান বৈধ ভাই, এটা ডোমেইন f, তাহলে আর হবে। কিন্তু যত মানই বসাও না কেন এটা রেঞ্জ হবে তখন ওই 0 থেকে ইনফিনিটি, কারণ এখানে যত মানই বসাও, এটা x এর মান 0 বসাইলে সর্বনিম্ন 0 হবে, আর যত মানই বসাও না কেন এটা পুরাটাই কি হয়ে যাবে? পজিটিভ হয়ে যাবে। তাহলে 0 থেকে ইনফিনিটি হবে, 0 থেকে ইনফিনিটি, এটা হবে রেঞ্জ, রেঞ্জ। ঠিক আছে, তাহলে দেখো r - 0 হবে, অনেকে বলতেছে যে এটা হবে r - 0,
ঠিক আছে, আর মাইনাস জিরো, কিন্তু আলটিমেটলি কি তাই? আর থেকে জিরো বাদ দিলে এটা কি হইলো? হ্যাঁ, এই যে এক্স নট ইকুয়াল টু জিরো, ইটস ফাইন, এক্স এর ভ্যালু জিরো হওয়া যাবে না, এটা একটা শর্ত। কিন্তু উপরে যে রুট এক্স আছে, রুটের ভিতরে কি ঋণাত্মক হইতে পারে? আর এর ভিতরে তো -500 -100 এগুলা বসাইতে পারবা না তো? তাহলে তো বুঝলা না ভাই, তাহলে তো বুঝলা না। তাহলে এই রুটের ভিতরে যা থাকবে এইটার ইজ গ্রেটার দেন জিরো হইতে হবে, এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন জিরো, গ্রেটার দেন জিরো, গ্রেটার অর ইকুয়াল জিরো। যেহেতু লবে আছে, লবে থাকলে গ্রেটার অর ইকুয়াল জিরো, আর হরে থাকলে গ্রেটার দেন জিরো। কিন্তু এই নিচের কারণে ইকুয়ালটা আর লিখতে পারতেছি না, যেহেতু জিরো থেকে বাদ, জিরো বাদ দিয়ে। ঠিক আছে, তাহলে জিরোর চাইতে বড় যে কোনো মান হইতে হবে, জিরোর চাইতে বড় যে কোনো মান হইতে হবে জিরো থেকে ইনফিনিটি। তাহলে এই মানটা হবে জিরো থেকে ইনফিনিটি পর্যন্ত, জিরো থেকে ইনফিনিটি, এইটা হবে অ্যান্সার, এইটা হবে অ্যান্সার। কোনো নেগেটিভ ভ্যালু হওয়া যাবে না, কোনো নেগেটিভ ভ্যালু এই কোশ্চেনে হইতে পারবে না। আবার জিরোর সমানও হওয়া যাবে না, জিরো হইলে নিচে জিরো চলে আসতেছে, নিচে জিরো অ্যাকসেপ্টেবল না। আবার রুটের ভিতরে নেগেটিভ -b এটাও অ্যাকসেপ্টেবল না। লগের ভিতরে এখানে জিরো বা জিরোর চাইতে ছোট নেগেটিভ মাইনাস, এগুলা অ্যাকসেপ্টেবল না। তাহলে লগের সাথে কোনো কিছু যা কিছু থাকবে সারা জীবন এটাকে ইজ গ্রেটার দেন জিরো ধরবা। রুটের ভিতরে যা কিছু থাকবে, এই যা কিছু ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো ধরবা। রুটের ভিতরে যা থাকবে গ্রেটার অর ইকুয়াল জিরো। নিচে যা থাকবে এটা নট ইকুয়াল টু, নিচে এটা নট ইকুয়াল টু জিরো ধরবা। আবার যদি লগারিদমে রুট যুক্ত কিছু থাকে তখন শুধু এইটুকু ইজ গ্রেটার দেন, ধরো রুট যদি হরে থাকে, হরে থাকলে লবে থাকলে ইজ গ্রেটার অর ইকুয়াল জিরো হইতে পারে, ইকুয়াল হইতে পারে। বাট যখনই এটা হরে চলে আসবে, লবে থাকলে হইতে পারে ইজ গ্রেটার ইকুয়াল জিরো হইতে পারে, বাট হরে চলে আসলে তখন আর ইকুয়ালটা দেওয়া যাবে না, তখন আর জিরো হওয়া সম্ভব না। এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, এই পাঁচটা পারলেই ডোমেন শেষ, এই পাঁচটা পারলেই ডোমেন শেষ। এখন দেখি তুমি কেমন পারো, একটা ডোমেন তোমাকে আমি দিতেছি। আরেকটু কিছু স্পেসিফিক জিনিস একটু পড়ায় দেই, দেখো কিছু এসবিএসএল পড়ায় দেই, কিছু এসবিএসএল একটু পড়ায় দেই। ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এরকম আছে, রুট ওভার স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এরকম ফাংশন। হ্যাঁ, এরকম ফাংশন। তাহলে মনে রাখবা এর ডোমেন হবে আমাদের -a থেকে +a। খেয়াল করো, -a থেকে +a। ধরো ভাই বললাম এফ অফ এক্স, এটা রেঞ্জ হবে কত? তখন রেঞ্জ হবে আমাদের জিরো থেকে থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, যদি লবে থাকে এরকম ফাংশন, যেমন তোমাকে বললাম ভাই 4 - x স্কোয়ার, এই ফাংশনের ডোমেইন কত? এই ফাংশনের ডোমেইন হবে তাহলে কত বলতো? -2 থেকে ইজ গ্রেটার অর ইকুয়াল টু এক্স এর ভ্যালু +2, এটাকে লিখতে পারো -2 থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে +2, এইভাবে লিখতে পারো। আর এটা রেঞ্জ হবে তাহলে কত বলতো? 0 থেকে a মানে কত? 2। এই যে দেখো 0 থেকে 2 থার্ড ব্র্যাকেট। দেখো এটা একটা এসবিএসএল 1। ঠিক আছে, এটা কিরকম ফাংশন? a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আকারের ফাংশন, a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ আকারের ফাংশন। ধরো তোমাকে আরেকটা বললাম এফ অফ এক্স ইকুয়াল টু রুট ওভার 9 - এক্স স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটার ডোমেইন এফ হবে 100% -3 চাইতে বড় +3 চাইতে ছোট, মানে এটাকে তুমি শর্টলি লিখতে পারো -3 থেকে +3 থার্ড ব্র্যাকেট দিয়ে। আর রেঞ্জ এফ হবে এটা 0 থেকে a থার্ড ব্র্যাকেট, 0 থেকে a মানে 0 থেকে 3, এর ভ্যালু কত? 3। তাহলে এই যে অ্যান্সার, একটা শেষ। এসবিএসএল 2 দেখো, এসবিএসএল 2 আমি কিন্তু এখনো জিএসটির প্রশ্নে যাই নাই, জিএসটির প্রশ্ন পরে করাবো, আগে এগুলা শেষ করি। দেখো এখন তোমাকে এই ফাংশনটাই যদি এইভাবে দেয় রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, এখন যদি এইভাবে দেয়, ওইটা তো ছিল a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার। এখন কিন্তু ডোমেইন চেঞ্জ হয়ে যাবে, এখন ডোমেইন হবে এক্স এর ভ্যালু ইজ গ্রেটার দেন 0 থেকে a, আর অর ডোমেইন পাবা অর এক্স এর ভ্যালু লেস অর ইকুয়াল টু -a। তার মানে এটা হবে -ইনফিনিটি থেকে -a থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, ইউনিয়ন a থেকে +ইনফিনিটি। ঠিক আছে, আর রেঞ্জ এফ হবে, এই ফাংশনের রেঞ্জ অফ হবে 0 থেকে ইনফিনিটি, এটা ফিক্সড 0 থেকে ইনফিনিটি। এরকম ফাংশন থাকলেই 0 থেকে ইনফিনিটি, এটা রেঞ্জ হবে ফিক্সড, 0 থেকে রেঞ্জ আসবে না। তুমি ডোমেইনটা ভালো করে শিখো, ডোমেইন ভালো করে। একটা এক্সাম্পল দেই, ধরো এফ অফ এক্স ইকুয়াল টু তোমাকে বলা হলো যে রুট ওভার কত? এক্স স্কোয়ার মাইনাস 9, তাহলে এইটার ডোমেইন হবে দেখো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 3, বড় মানের চাইতে আরো বড়, আর ছোট মান যেটা এক্স এর ছোট মান এটার চাইতে আরো ছোট। তাহলে এটাকে লেখা যাবে কিভাবে? -ইনফিনিটি থেকে -3 থার্ড ব্র্যাকেট, যেহেতু ইকুয়াল আছে, ইউনিয়ন এই যে 3 থেকে ইনফিনিটি পর্যন্ত। ধরো আরেকটা বললাম এফ অফ এক্স ইকুয়াল টু, ধরো তোমাকে বললাম রুট ওভার এক্স স্কোয়ার -16। ঠিক আছে, তাহলে এইটার ডোমেইন এফ হবে, দেখো ডোমেইন এফ হবে কত বলতো? এটার ডোমেইন এফ হবে দেখো এক্স ইজ গ্রেটার অর ইকুয়াল টু 4,
অথবা এক্স লেস অর ইকুয়াল টু -4, তার মানে -ইনফিনিটি থেকে -4 থার্ড ব্র্যাকেট ইউনিয়ন 4 থেকে শুরু করে ইনফিনিটি। দেখো এই জিনিসটা বুঝছো কিনা SBSL2? ঠিক আছে, SBSL2 বুঝছো কিনা একটু জানাও। SBSL2 সবাই বুঝছো কিনা, ডান কিনা একটু বলো, একটু বলো। এই জিনিসগুলো ইম্পর্টেন্ট, কমন, এই জিনিসগুলা বেশি বেশি ইম্পর্টেন্ট ফাংশন থেকে। এটা বুঝছো কিনা একটু বলো। আর এই ধরনের ফাংশন থাকলে এদের রেঞ্জ ফিক্সড, রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি ফিক্সড, এটার রেঞ্জও হবে 0 থেকে ইনফিনিটি ফিক্সড, এটার রেঞ্জও হবে 0 থেকে ইনফিনিটি ফিক্সড। এরকম ফাংশন থাকলে এদের রেঞ্জ ফিক্সড 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। ধরো তোমাকে বললাম যে f of x ইকুয়াল টু √2x প্লাস 3, 2x প্লাস 3, এদের রেঞ্জ কত? এদের রেঞ্জ ফিক্সড, রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। রুট যুক্ত এরকম ম্যাক্সিমাম ফাংশনের রেঞ্জ হবে 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি, 0 থেকে ইনফিনিটি। হ্যাঁ, 0-র সাথে থার্ড ব্র্যাকেট, যদি লবে থাকে, লবে থাকলে থার্ড ব্র্যাকেট, আর হরে থাকলে ফার্স্ট ব্র্যাকেট। লবে থার্ড ব্র্যাকেট, লবে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, আর হরে থাকলে তখন ফার্স্ট ব্র্যাকেট। এই জিনিসটাই যদি, এই যে এটা করাইলাম, এই জিনিসটাই যদি আমার হরে থাকতো, এরকম থাকতো যে ভাই f of x ইকুয়াল টু 1/√4 - x², এরকম থাকতো। এখন কিন্তু ডোমেইন এফ এর এই ব্র্যাকেট গুলা কিন্তু থার্ড ব্র্যাকেট হইতো না, এখন কিন্তু ইকুয়াল চিহ্নটা থাকবে না, এখন হবে -2 থেকে x +2 +2। এখন কিন্তু শুধু -2 থেকে +2 ফার্স্ট ব্র্যাকেট হবে, প্রথম বন্ধনী। যদি হরে থাকে ফার্স্ট ব্র্যাকেট, এই ইকুয়াল চিহ্ন থাকবে না। আর যদি লবে থাকে, যেরকম লবে থাকে, তখন থার্ড ব্র্যাকেট। জিনিসটা মাথায় রাখবো, হরে থাকলে তখন শুধু ফার্স্ট ব্র্যাকেট হবে, তখন থার্ড ব্র্যাকেটের কোনো আলাপই নাই, আলাপই নাই। ঠিক আছে, বুঝছো? বলো ডান কিনা, ডান কিনা। এই যে এটা এই ধরনের প্রশ্ন, ধরো এই জিনিসটাকেই 9 - x² কে বললাম 1 - 9 - x², এরকম আছে, এরকম আছে, তখন এই জিনিসটা হবে -3 থেকে, এই যে x লেস দেন 3, তখন হবে -3 থেকে 3 থার্ড ফার্স্ট ব্র্যাকেট, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী। যখন হরে থাকবে আর যখন লবে থাকবে তখন থার্ড ব্র্যাকেট সহ, ইকুয়াল চিহ্ন সহ থাকবে, তখন থার্ড ব্র্যাকেট। হ্যাঁ, ওকে, এখন এই বন্ধনী শেষ। এখন দেখো আমরা একটু প্রশ্নে যাই, আমরা একটু প্রশ্নে যাই। আমি তোমাকে 2-1টা প্রশ্ন করতে দিব, এরপরে জিএসটির প্রশ্ন করায় ক্লাস শেষ। আমি তোমাকে 2-1টা প্রশ্ন করতে দিব, এরপরে জিএসটির প্রশ্ন করায় ক্লাস শেষ, ক্লাস শেষ। ধরো f of x ইকুয়াল টু 1/√x + 1 এই ফাংশনের ডোমেইন কত বলো? এই ফাংশনের ডোমেইন কত? এই ফাংশনের ডোমেইন কত? একটু অ্যান্সার দাও। এটা দিতে পারলে বুঝবো তোমরা বুঝছো, এটা দিতে পারলে বুঝবো তোমরা এটা বুঝছো। এটা বলো অ্যান্সার কত হবে, এটা একটু বলো অ্যান্সার কত, এটা একটু বলো অ্যান্সার কত হবে, অ্যান্সার কত, এটা একটু বলো অ্যান্সার কত হবে, অ্যান্সার কত? এইটার অ্যান্সার কত হবে একটু বলো। থার্ড ব্র্যাকেট 0 থেকে ইনফিনিটি, ভেরি গুড, ভেরি গুড। কিন্তু 0 থেকে ইনফিনিটি কেন হবে একটু বলো, একটু এটার অ্যান্সারটা দেওয়ার ট্রাই করো, একটু বুঝে বুঝে অঙ্ক করো, খেয়াল করো। এটার অ্যান্সার হবে 0 থেকে ইনফিনিটি। কেন? আমি বলছি রুটের ভিতরে যা থাকবে ওইটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0 বা গ্রেটার, এটা হরে আছে, হরে আছে না, তাহলে এই এক্স রুটের ভিতরে যা থাকবে পুরাটা ইজ গ্রেটার দেন 0। বাট এখানে 0 হইলেও সমস্যা নাই, কারণ সাথে একটা 1 যোগ আছে। এখানে এই পুরাটা যদি 0 হয়েও যায়, 0-র ইকুয়ালও হয়, যে পুরাটা 0, তাও সমস্যা নাই, কারণ এখানে সাথে একটা 1 যোগ আছে। ঠিক আছে, তাহলে তো তোমরা কিছুই বুঝো না, এগা মাথা ফাংশনের ডোমেইন কিছুই বুঝো নাই, ধারে কাছেও যাও নাই কেউ। এই যে এগুলা জান্নাতুল শুবা, সিদরাতুল মুনতাহা শুবা, এই যে রৌনক জাহান প্রীতি, এগুলা কোনো অ্যান্সার দিতেছো, কোনো অ্যান্সারের ধারে কাছেই যায় নাই। রুট যুক্ত ফাংশনের ডোমেইন বের করা মাত্রই শিখাইলাম যে রুটের ভিতরে যা থাকবে ইজ গ্রেটার অর ইকুয়াল 0, এত হনে এসে লালাপ করতেছে। ঠিক আছে, আর যদি হরে থাকে তখন শুধু গ্রেটার দেন 0। তাহলে এই পুরাটুকু ইজ গ্রেটার দেন 0, যেহেতু হরে আছে। কিন্তু এখানে 0 হইলেও সমস্যা হবে না, কারণ এক্সট্রা একটা 1 যোগ আকারে আছে, এখানে 0 হইলেও সমস্যা নাই, কারণ 0 + 1 মানে 1 হবে, তাহলে ইকুয়াল 0 আমি দিতেই পারি। তাহলে এক্স এর মান হবে -1 এর চাইতে বড় অথবা সমান ইনফিনিটি পর্যন্ত বড়। তাহলে -1 থেকে বড় কত পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত, থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এই যে অ্যান্সার, ইনফিনিটির সাথে সবসময় ফার্স্ট ব্র্যাকেট হয়, -1 থেকে বড় ইনফিনিটি পর্যন্ত। দিস ওয়ান ইজ অ্যান্সার, এইটা হচ্ছে অ্যান্সার। তোমরা কি অ্যান্সার দিতেছো আমি বুঝলাম না ভাই, তাহলে তো ডোমেইন কিছুই বুঝো নাই, কিছুই বুঝো নাই।
আচ্ছা বলো তো আরেকটা ফাংশন অ্যান্সার দাও, আরেকটা ফাংশনের অ্যান্সার দাও। এফ অফ এক্স ইকুয়াল টু এই যে মডুলাস অফ এক্স বাই এক্স, এর ডোমেইন কত বলো, এর ডোমেইন কত, রেঞ্জ কত, এর ডোমেইন কত, রেঞ্জ কত বলো, এর ডোমেইন কত, রেঞ্জ কত, এর ডোমেইন কত এবং রেঞ্জ কত, ডোমেইন কত এবং রেঞ্জ কত, এই দুইটার অ্যান্সার একটু দাও তো। এই ফাংশনের ডোমেইন কত এবং রেঞ্জ কত, এই ফাংশনের ডোমেইন কত বলো, এটা বলো। এই ফাংশনে এক্স এর যে কোনো মান বৈধ শুধু জিরো বাদে, তাহলে এইটার ডোমেইন হবে আর থেকে জিরো বাদ দিয়ে দিতে হবে। জিরো বাদে যে কোনো মানই এটার ডোমেইন হইতে পারে, তাহলে আর থেকে জিরো এটা বাদ। তবে এক্স এর যত মানই বসাও না কেন ওয়ান অথবা -1 দুইটা ভ্যালু আসবে, তাহলে রেঞ্জ হবে -1 আর একটা 1 সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফিক্সড ভ্যালু। এখানে যদি 10 বসাও তাহলে এখানে নিচেও 10, 10 10 কাটলে 1। ঠিক আছে, এখানে যত ভ্যালুই বসাও না কেন, ধরো তুমি এক্স এর ভ্যালু 100 বসাইলা, তাহলে উপরে 100 নিচেও 100 1। আবার ধরো এক্স এর ভ্যালু -100 বসাইলা, তাহলে উপরে -100 প্লাস 100 হয়ে যাবে আর নিচে -100 -1। যত ভ্যালুই বসাও না কেন, যত ভ্যালুই বসাও না কেন এটা হবে আমাদের -1 আর +1, তাহলে রেঞ্জ হবে দুইটা ফিক্সড। রেঞ্জ কেমনে আর হয় ভাই, এই যে এগুলা কোনো অ্যান্সার? রেঞ্জ হচ্ছে আউটপুট, এক্স এর যত মান বসাবা, মান বসাইলে তুমি যেই ভ্যালুগুলা পাবা এটাকে বলে রেঞ্জ। রেঞ্জ হচ্ছে আউটপুট, রেঞ্জ হবে -1 আর +1 আর ডোমেইন হবে r-0, এটা হচ্ছে ডোমেইন। আরেকটা প্রশ্ন দেই, দেখো আরেকটা প্রশ্ন দেই, দেখি একটু অ্যান্সার করো। এফ অফ এক্স ইকুয়াল টু 1/√4x - 3, বলো এই ফাংশনের ডোমেইন কত, এর ফাংশনের ডোমেইন কত বলো। এটা বলতে পারলে আমরা ক্লাস শেষ করবো। আর দুইটা প্রশ্ন আছে গুচ্ছের, এই দুইটা করায় দিব, গুচ্ছের দুইটা প্রশ্ন আসছে, এই দুইটা করায় দিব, তাইলেই শেষ। বলো অ্যান্সার কত, বলো অ্যান্সার কত, দেখি অ্যান্সার কত। বলো 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 বলো, কত হবে কত? ডোমেইন কত হবে? এই যে এটা কিন্তু হরে আছে, হরে থাকলে কিন্তু আর ইকুয়াল জিরো লিখতে পারবে না, তখন রুটের ভিতরে যা আছে এই পুরাটুকু ইজ গ্রেটার দেন জিরো লিখতে হবে। ইকুয়াল জিরো কিন্তু লেখা যাবে না, ইকুয়াল জিরো আবার r-0 দেয়। এই সিদরাতুল মুনতাহা শুভা এটা পাইছে কি ভাই, খালি r-0 r-0 করে, আর আর কই থেকে আসবে ভাই? এটা রুটের ভিতরে থাকলে আর কেন আসবে? যদি এরকম থাকতো 1/4x - 3 তখন বুঝতাম, তখন বুঝতাম যে না এটা হচ্ছে তাহলে আর মাইনাস অমুক, আর মাইনাস, কিন্তু এটা তো রুটের ভিতরের ফাংশন ভাই, আর মাইনাস অমুক অ্যান্সার কেন দিতেছে? যে আর একটা পাইছি, ইয়াসিন, ইয়াসিন এরকম মেঙ্গো বিবল, শাকিল খান, আর মাইনাস অমুক পাইছে একটা, আর মাইনাস অমুক। আরে ভাই রুটের ভিতরে যতটুকু আছে এই পুরাটা জিরোর চাইতে বড়, তাহলে 4x ইজ গ্রেটার দেন 3, তাহলে x এর ভ্যালু 3/4 এর চাইতে বড়। কত পর্যন্ত বড়? ইনফিনিটি পর্যন্ত, তাহলে 3/4 থেকে ইনফিনিটি, এটা অ্যান্সার। 3/4 থেকে ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট শেষ, এটা অ্যান্সার। ঠিক আছে, তোমরা কেমনে অ্যান্সার দিতেছো r-3, r-3/4, এগুলা কোনো অ্যান্সার হইলো? রুটের ভিতরে ফাংশন মানে ওইটুকু ইজ গ্রেটার দেন জিরো, ওইটুকু ইজ গ্রেটার দেন জিরো। ঠিক আছে, ওইটুকু ইজ গ্রেটার দেন জিরো। আর যদি এই ফাংশনটা লবে থাকতো, এই ফাংশনটা এরকম থাকতো √4x - 3, এখন আমি বলতাম এর ডোমেইন বের করতাম এইভাবে, 4x - 3 ইজ গ্রেটার অর ইকুয়াল 0, কারণ এখন এই রুটের ভিতরে 0 হইলেও সমস্যা নাই, তখন আমি ইকুয়াল 0, তখন আমি বলতাম 4x ইজ গ্রেটার অর ইকুয়াল 3, তাহলে x ইজ গ্রেটার অর ইকুয়াল টু হচ্ছে 3/4, তখন বলতাম থার্ড ব্র্যাকেট 3/4 থেকে ইনফিনিটি পর্যন্ত, তখন থার্ড ব্র্যাকেট দিতাম। তখন আমি বলছি না লবে থাকলে, লবে থাকলে আমরা থার্ড ব্র্যাকেট, আর হরে থাকলে তখন আমাদের ফার্স্ট ব্র্যাকেট, তখন আমাদের কি বলতো ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু হরে যদি কোনো কিছু যোগ আকারে থাকে বা বিয়োগ আকারে থাকে, ধরো এখানে কোনো কিছু, এই যে একটু আগে করলাম, হরে আছে কিন্তু কোনো কিছু যোগ বা বিয়োগ আকারে আছে, তখন আবার থার্ড ব্র্যাকেট, তখন আবার থার্ড ব্র্যাকেট। হরে থাকা সত্ত্বেও, হরে রুট থাকা সত্ত্বেও, হরে রুট থাকা সত্ত্বেও কোনো কিছু যোগ বিয়োগ আকারে থাকলে তখন আমরা থার্ড বন্ধনী ইউজ করছি, থার্ড বন্ধনী ইউজ করছি। ঠিক আছে, ওকে। তাইলে এখনো অনেক পোলাপানের ক্লিয়ার হয় নাই, এখনো অনেক পোলাপানের ক্লিয়ার হয় নাই। এখন দেখো আমি একটা প্রশ্ন করাবো, ঢাকা ইউনিভার্সিটি 22-23, ঢাকা ইউনিভার্সিটি 19-20, ঢাকা ইউনিভার্সিটি 19-20, এইটার ডোমেইনটা বুঝতে পারলে তুমি ক্লিয়ার, এইটার ডোমেইনটা বুঝতে পারলে তুমি ক্লিয়ার, এটার ডোমেইন বুঝতে পারলে দেখো তোমাকে ফাংশন দিবে f of x ইকুয়াল টু √2 - x, এটার ডোমেইন কত? এটা ঢাকা ইউনিভার্সিটি 19-20 এর প্রশ্ন। ঠিক আছে, এর ডোমেইন কত,
এর ডোমেইন কত, এর ডোমেইন কত, এর ডোমেইন কত, এর ডোমেইন কত, এইটুকু রুটের ভিতরে আছে মানে তোমার ডোমেইন ফিক্সড। রুটের ভিতরে যে থাকবে, যেহেতু এটা লবে আছে, তাহলে মনে করবা এই রুটের ভিতরে যতটুকু আছে এই পুরাটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0। শেষ শেষ, ঠিক আছে। এই রুটের ভিতরে কোনো কিছু থাকলে, যেহেতু এটা লবে আছে, তাহলে ইজ গ্রেটার অর ইকুয়াল 0। জিরোর চাইতে বড় অথবা জিরো সমান হতে পারে। দেখো রুট কিন্তু দুইটা আছে, এই যে প্রথম রুটের ভিতরে যতটুকু আছে এইটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0 তুলছি, আবার দ্বিতীয় রুটের ভিতরে আছে 2 - x, তাহলে এইটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0 হইতে হবে। শর্ত একটাই, রুটের ভিতরে কিছু থাকলে এটা আবার 0। যেহেতু রুট দুইটা, একটা একটা দুইটা, তাহলে প্রথম রুটের ভিতরে টুকু ইজ গ্রেটার দেন 0, দ্বিতীয় রুটের ভিতরে টুকু ইজ গ্রেটার অর ইকুয়াল। তাহলে এখান থেকে বলতে পারি, দেখো এই যে x ইজ গ্রেটার -x ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত বলতো, -2, ঠিক আছে, -2। তাহলে এইখানে বলতে পারি এটারে গুণ করে দিলে, এই প্লাসে মাইনাসে যদি গুণ করে দেই তাহলে চিহ্ন উল্টে যাবে, -1 দিয়ে গুণ করলে, তাহলে 2 এর চাইতে ছোট, x এর ভ্যালু 2 এর চাইতে ছোট, এটা একটা পাইছি। এখন এইখান থেকে যদি বের করো, দেখো 2 ইজ গ্রেটার অর ইকুয়াল টু, এই পাশে হচ্ছে √2 - x, উভয় পক্ষ বর্গ করলে হচ্ছে 4 ইজ গ্রেটার অর ইকুয়াল টু 2 - x। এখন আমি যদি এখান থেকে এটা এই পাশে আনি, তাহলে 2 ইজ গ্রেটার অর ইকুয়াল -x, তাহলে x অর ইজ গ্রেটার অর ইকুয়াল টু -2, -1 দিয়ে উভয় পক্ষে গুণ করা, তাহলে x এর ভ্যালু -2 এর চাইতে বড় অথবা সমান এবং 2 এর চাইতে ছোট অথবা সমান। তাহলে এটাকে সাজাইলে লিখতে পারি, দেখো -2 থেকে বড় অথবা সমান আর +2 থেকে ছোট অথবা সমান। এইটাকে আমি লিখতে পারি -2 থেকে +2 থার্ড ব্র্যাকেট। দেখো বুঝছো কিনা, -2 থেকে +2 থার্ড ব্র্যাকেট, দেখো বুঝছো কিনা। এই ডোমেনটা একটু কঠিন, এটা বস লেভেলের, এটা পারলে তুমি রুটের যে কোনো ডোমেন বের করতে পারবা, ঠিক আছে। রুটের ভিতরে যা থাকবে ওইটা ইজ গ্রেটার অর ইকুয়াল 0 কখন হবে, যখন লবে থাকবে। আর হরে থাকলে তখন শুধু এই ইকুয়ালটা দেওয়া যাবে না, তখন আর ইকুয়ালটা নিব না, তখন আমরা ফার্স্ট বন্ধনী বুঝে ফেলবো যে ফার্স্ট বন্ধনী হবে, ঠিক আছে। আবার এখানে দেখো রুট দুইটা আছে, এই যে এইটুকুও আবার ইজ গ্রেটার অর ইকুয়াল 0, তাহলে দুইটা থেকে দুইটা ভ্যালু পাইছি, অ্যান্সার ডান। তাহলে বলো এটা বুঝছো কিনা, ডান কিনা বলো। তাহলে এখন আমরা কয়েকটা বিষয়ে আবার ফোকাস করতেছি, জিএসটির প্রশ্নটা সলভ করব। দেখো এখন একটু গুচ্ছের প্রশ্নটা সলভ করবে, এই যে এটা অলরেডি করে ফেলছি, এটা এই নাম্বার অলরেডি করে ফেলছি, এটা ডোমেইন কত, জিএসটি 21-22 এর প্রশ্ন, ঠিক আছে, জিএসটি 21-22 এর প্রশ্ন। এখন দেখো এই যে এই প্রশ্নটা গুচ্ছে গতবার আসছে 22-23, এই ফাংশনের ডোমেইন কত বলো, এই ফাংশনের ডোমেইন কত, এটা একটু বলো, এটা গতবার আসছে, এই ফাংশনের ডোমেইন কত। এটা খুবই কঠিন, এটা আসলে না পারলে খুবই কঠিন। দেখো আমি ফাংশনটা আবার লিখতেছি, এফ অফ এক্স ইকুয়াল টু বলছে লগারিদম ফাংশন, এবং হচ্ছে বলছে যে x মাইনাস √x² - 4, ঠিক আছে। এর ডোমেইন কত, এর ডোমেইন কত বলো। এই আমরা কিন্তু এই ফাংশনের অন্তরীকরণ শিখছি, যদি এখন আমাকে বলতো f' ইকুয়াল টু কত, তাহলে অ্যান্সার কি দিতাম বলো তো, f', এটার অন্তরীকরণ করলে এই যে এই রুটের ভিতরে যতটুকু থাকবে এইটুকুই অ্যান্সার, সাথে মাইনাস, তাহলে 1 - 1/√x² - 4, এটার অন্তরীকরণ কিন্তু 1 সেকেন্ডে করা যায়, যে লগারিদম ফাংশন x - √x² - কিছু একটা, তাহলে এইটার f', মানে একবার অন্তরীকরণ হবে, রুটের ভিতরে যা আছে 1/, ওইটাই চিহ্ন যেহেতু এখানে মাইনাস, এই জন্য মাইনাস হয়েছে, এটা তোমরা জানো না, এটা কিন্তু আমাদের অন্তরীকরণ, খুবই ইম্পর্টেন্ট অন্তরীকরণ। এখন দেখো আমার এটা ডোমেইন বের করতে হবে, আমাকে বলছে এটা ডোমেইন, তাহলে লগারিদম ফাংশনের ডোমেইন কিভাবে বের করে বলো। দুইটা শর্ত আছে, লগারিদম ফাংশন বের করার ডোমেইন হচ্ছে দুইটা শর্ত আছে এখানে, দেখো একটা আছে রুট আর একটা আছে লগারিদম। তাহলে লগারিদম ফাংশন মানে এই পুরা x - √x² - 4 ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে। তাহলে আমি বুঝতে পারতেছি x এর মান হবে √x² - 4, এটার চাইতে বড়। একটা জিনিস খেয়াল করা, এখানে দুইটা সত্য আছে, একটা হচ্ছে লগারিদমের জন্য এই পুরা ভ্যালুটা হবে 0-র চাইতে, শুধু 0-র চাইতে বড়, ইকুয়াল দেওয়া যাবে না। আবার রুটের ভিতরে যেইটুকু আছে x² - 4, এইটার ভ্যালু হবে 0-র চাইতে বড়, 0-র চাইতে বড়, ঠিক আছে। এটা এই যে একজন অলরেডি পাইরে গেছে, এই যে একজন পারছে, মোহাম্মদ সাকিনাত হাসান, একটু আগেই ব্লগ দিছি সব জায়গা থেকে, ঠিক আছে, বেশি পটর করে, তাও অ্যান্সারটা পারছে। রাফিউল ইসলাম রিয়াদ, ঠিক আছে, আরো 2-1 জন অ্যান্সার করা ট্রাই করো, এটা বুঝে অ্যান্সার করো, বুঝে অ্যান্সার করো, তাইলেই পারবা। দেখো এখন কিন্তু এইখানে আমাদের ভ্যালু হবে x² - 4 ইকুয়াল টু কত, ইজ গ্রেটার অর ইকুয়াল 0। তাহলে এইখানে আমাদের এইটার ফাংশন ভ্যালু দুইটা হইতে পারে, যে x² ইজ গ্রেটার অর ইকুয়াল টু কত, +-2,
প্লাস মাইনাস টু, তাহলে এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু প্লাস টুর চাইতে বড় আর এক্স এর ভ্যালু মাইনাস টুর চাইতে ছোট। ঠিক আছে, মাইনাস টুর চাইতে ছোট। তাহলে এইখানে আমি বুঝতেছি যে একটা হচ্ছে মাইনাস ইনফিনিটি থেকে মাইনাস টু থার্ড ব্র্যাকেট ইউনিয়ন, আবার টু থেকে হচ্ছে কত বলতো ইনফিনিটি ফার্স্ট ব্র্যাকেট। কিন্তু কাহিনী হইতেছে আবার এখানে বলছে এক্স এর ভ্যালু, আরেকটা শর্ত, এটা তো শর্ত 1, শর্ত 2, কিন্তু আরেকটা শর্ত হচ্ছে এই পুরাটার ভ্যালু এইটুকুর চাইতে বড় হইতে হবে। এইটার মানে কি দেখো, তুমি যদি এখানে মাইনাস বসাও, এই মাইনাস টু যদি এখানে বসাও, তুমি এখানে যদি মাইনাস কোনো কিছু মাইনাস টু যদি বসাও, দেখো মাইনাস চলে আসবে, মাইনাস আসা যাবে, মাইনাস কোনো কিছু এখানে গ্রহণযোগ্য না। দেখো তো এখানে মাইনাস বসাও তো, তাহলে লগের ভিতরে মাইনাস চলে আসতেছে না, হবে না। -3 -4 যে কোনো কিছুই বসাও, এখানে মাইনাস বসানোই যাবে না। জিরো বসাও, দেখো জিরো তো হওয়া যাবে না, কারণ লগের এখানে কোনো কিছু জিরো হইতে পারে না। ঠিক আছে, জিরো বসাইলে আবার এটা ঋণাত্মক হয়ে যাইতেছে। 1 বসাও, 1ও বসানো যাবে না, দেখো 1 বসাইলে ঋণাত্মক চলে আসতেছে। 2 থেকে বড় যে কোনো কিছু এইটুকু বৈধ সব সময়ের ক্ষেত্রে। দেখো এখানে 2 থেকে বড় 2 3 4 5 এইভাবে ইনফিনিটি পর্যন্ত যে কোনো মান বসাইলে এটা বৈধ, আর কোনো কিছুর ক্ষেত্রে এটা বৈধ না। তাহলে এটার অ্যান্সার হবে 2 থেকে কত, এই যে শুধু এইটুকু নেগেটিভ টুকু, আর এখানে অ্যান্সার দেওয়া যাবে না। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার, 2 থেকে ইনফিনিটি থার্ড ব্র্যাকেট। 2 বসাইতে পারো, দেখো 2 বসাইলে 4 - 4 শূন্য, আবার এখানে 2 থাকতেছে, তাহলে 2 হইতেছে, জিরোর চাইতে বড় থাকতেছে, নো প্রবলেম। এখানে 2 বসাইতে পারো, 3 বসাও তাও বসাইতে পারো, 4 বসাও বসাইতে পারো। তাহলে 2 থেকে 2 থার্ড ব্র্যাকেট থেকে ইনফিনিটি, এইটা অ্যান্সার। এই যে দেখো আমি অপশনটা দেখাই তোমাকে, এই যে গুচ্ছ 22-23 এর প্রশ্ন, এই যে বলছে এই ফাংশনের ডোমেইন কোনটা, এই যে দেখো 2 থেকে ইনফিনিটি। আবার একটা কিন্তু 4 থেকেও ইনফিনিটি আছে, বাট তুমি 3 4ও কিন্তু বসাইতে পারো, দেখো 3 বসাইলে মিলে, 2 বসাইলে মিলে, তাহলে 2 থেকে ইনফিনিটি, এটার মধ্যে 4ও ইনক্লুড আছে। এই 2 থেকে ইনফিনিটি ভ্যালুটা বুঝাইতেছে, দেখো খেয়াল করো, 2 থেকে ইনফিনিটি এই ভ্যালুটা মানে কি বলতো, এই 2 থেকে ইনফিনিটি এটার ভ্যালু মানে হচ্ছে এখানে 2 আছে, 3 আছে, 4 আছে, 5 আছে, 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত সব মান আছে। কিন্তু যখনই তুমি 4 থেকে ইনফিনিটি নিবা, তার মানে 4 থেকে শুরু হবে, আগের দুইটা বাদ যাইতেছে, তাহলে এটা হবে না, এটা অ্যান্সার দেওয়া যাবে না। ঠিক আছে, আর নেগেটিভ ভ্যালু তো হবেই না, এটা তো আগেই বাদ, 2 এটা তো আগেই বাদ, নেগেটিভ ভ্যালু বসাবারই পাবা না। তুমি এইভাবে সূত্র আকারে না মিলাইয়া তুমি দেখবা বাস্তব হয় কোন কোন ক্ষেত্রে। দেখো এখানে মাইনাস মানগুলা বসাবা, দেখবা মাইনাস তো হয় যাবে না, এখানে কোন এই এক্স এর মান মাইনাস বসানোই যাবে না, কারণ লনের মান কখনো ঋণাত্মক হয় না। লনের এখানে সব সময় যা থাকবে এইটুকু ইজ গ্রেটার দেন জিরো। বুঝছো কিনা, ডান কিনা বলো? তাইলে ফাংশনের ডোমেইন শেষ, আর আটকাইতে পারবে না তোমারে কেউ। ঠিক আছে, আর আটকাইতে পারবে না। হ্যাঁ 2 সহ নেওয়া যাবে, এই জন্যই তো বললাম 2 থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত। ডোমেইন মানে একটা লাইন মনে রাখবা, ডোমেইন মানে একটা লাইন মনে রাখবা, এটা হচ্ছে এক্স এর যে মানের জন্য, এক্স এর যে ইনপুটের জন্য কারেন্ট আসছে মাত্র, হ্যাঁ যে ইনপুটের জন্য আউটপুট বাস্তব, যে ইনপুটের জন্য এফএক্স কি থাকবে বাস্তব, এফএক্স বাস্তব, এইটা হচ্ছে ফাংশনের ডোমেইন। হ্যাঁ তাহলে ডোমেইনের ক্ষেত্রে কয়েকটা শর্ত শিখছি, দেখি শর্ত 1 আবার একটু রিভিশন করো। দেখো শর্ত 1 যেমন রুটের ভিতরে যদি কোনো কিছু থাকে, রুটের ভিতরে যে কোনো কিছু, এটা যদি রবে আছে, তাহলে এই সবটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে পারো। শর্ত 2, এই রুটটা যদি হরে থাকে, হরে রুটের ভিতরে যা কিছু থাকবে এই পুরাটুকু শুধু গ্রেটার দেন 0। শর্ত 3, তখন কিন্তু তাহলে ফার্স্ট বন্ধনী হবে, এই রুটের ভিতরে যা কিছু আছে পুরাটুকু ইজ গ্রেটার দেন 0। আর যদি লবে থাকে তখন ইকুয়াল 0 সহ লিখতে পারবো। আর শর্ত 3 হচ্ছে, ধরো এই রুট আছে প্লাস বা মাইনাস কিছু একটা প্লাস বা মাইনাস কিছু 1 2 3 এভাবে কিছু একটা আছে, ধরো এক্স, ধরো কিছু লিখে দিলাম, হ্যাঁ কিছু একটা আছে প্লাস মাইনাস আছে, তখন এই রুটের ভিতরে যা থাকবে এইটুকু ইজ গ্রেটার অর ইকুয়াল 0 লিখতে পারবা। ঠিক আছে, তাহলে শর্ত 3। শর্ত নাম্বার 4 দেখো, শর্ত নাম্বার 4 ধরো এফ অফ এক্স ইকুয়াল টু এরকম আছে যে, ধরো ভগ্নাংশ 2x + 1, এখানে 4x - 3, তো হর নট ইকুয়াল টু 0 লেখবা, যে হর নট ইকুয়াল টু 0, হর 0 হওয়া যাবে না। তাহলে 4x - 3 নট, শুধুমাত্র এরকম ফাংশন গুলা তুমি লেখবা যে এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু 3/4, এইরকম ভ্যালু তুমি বলবা যে আর থেকে 3/4 বাদ, আর -3/4, অন্যগুলাতে কেন আর মাইনাস অমুক দিতে যাও। ঠিক আছে, এরকম ফাংশনে শুধু আসবে ডোমেইন হবে আর মাইনাস অমুক। ঠিক আছে, তাহলে শর্ত
শর্ত 5, লগারিদম ফাংশনে যদি কিছু একটা থাকে, এই কিছু একটা হবে জিরোর চাইতে বড় সবসময়। এটার সমাধান করে এক্স এর মান বের করতে হবে। সহজ কথা, এক্স এগুলার সমাধান করে এক্স এর মান বের করতে হবে। ধরো তোমাকে বলছে log 3x + 2, বলো তো এটা ডোমেইন কত? এটা বলো, এটা ডোমেইন কত? আবার কিছু দল আইসা বলবে r - -2/3, ভাই r - -2/3 এটা ডোমেইন। এটা কোনো কথা হইলো? r - -2/3 এগুলা বলা যাবে না, এগুলা এখানে প্রযোজ্য না। এরকম ফাংশন আসলে তখন আর মাইনাস কিছু একটা প্রযোজ্য। হ্যাঁ, এটা কত হবে বলতো? এই যে লগারিদম ফাংশন মানে তোমাকে কি বলছি, এই লগের ভিতরে যা থাকবে ইজ গ্রেটার দেন 0। তাহলে এক্স এর ভ্যালু হবে দেখো গ্রেটার দেন -2/3। তাহলে -2/3 এর সাথে বড় ইনফিনিটি পর্যন্ত, যেহেতু ইকুয়াল নাই, এগুলা লগারিদম ফাংশনে ইকুয়াল হবে না, এই জন্য ফার্স্ট বন্ধনী সবসময় প্রথম বন্ধনী। তাহলে -2/3 থেকে ইনফিনিটি পর্যন্ত বড়। ভেরি গুড, এই যে মিশু এখন পারছে। এরকম প্রশ্নের অ্যান্সার হবে এখন এরকম, -2 থেকে 3 ইনফিনিটি পর্যন্ত। ঠিক আছে, ইনফিনিটি পর্যন্ত লগারিদম ফাংশন। ভেরি গুড। তারপরে দেখো তারপরে হচ্ছে তাহলে এটা গেল লগারিদম। এই কয়টাই, আর কিছু নাই, এই কয়টাই। ঠিক আছে, তুমি চিন্তা করবা এই ভগ্নাংশের নিচে জিরো হওয়া যাবে না, রুটের ভিতরে ঋণাত্মক হওয়া যাবে না। ঠিক আছে, রুট লবে থাকলে একরকম, হরে থাকলে একরকম, হরে থেকে কিছু একটা যোগ থাকলে একরকম। এই কয়টাই হচ্ছে ডোমেইন নির্ণয়ের প্রসেস, আর কিচ্ছু নাই। এই পাঁচটা প্রসেস পারলেই পারবা। এই 5টা প্রসেসের বাইরে আর আসলে কিছু নাই, 5টা প্রসেস। বলো ডান কিনা, বলো অনেক পড়াইছি, অনেকক্ষণ পড়াইছি, বলো তোমাদের ডান কিনা, বুঝছো কিনা, সবকিছু ক্লিয়ার কিনা, এটা পারবা কিনা বলো। আমাদের মোটামুটি কালকে একটা ক্লাস হবে, আগেই বলে দেই, কালকে ফিজিক্সের দ্বিতীয় পত্র সাজেশন ক্লাস, ওভারঅল পুরাটা পড়ায় দিব, শুধু 7, 8, 10, 20টা অঙ্ক করায় দিব, এগুলাই আশা করি আসবে। ঠিক আছে, বলো ডান কিনা। 12টা 18 বাজে, এখনো আমরা পড়াইতেছি। ঠিক আছে, লগারিদম ফাংশন পারবা আশা করি। বলো f of x equal to 1/√/ মডুলাস অফ x, এর ডোমেইন কত বলো? এর ডোমেইন কত? ব্রেন নাকি হ্যাং হয়ে গেছে? ব্রেন হ্যাং হইলে এর ডোমেইন কত বলো? ডোমেইন হইতেছে এক্স এর যে মানের জন্য পুরা ফাংশনটা বাস্তব হবে, এটাই হচ্ছে ডোমেইন। এক্স এর কোন মান বসাইলে এটা বাস্তব হবে বলো? এটার ডোমেইন কত দেখি, এটার ডোমেইন কত বলো? এটার ডোমেইন কত? বলো এটার ডোমেইন কত হবে বলো? এটার ডোমেইনটা অ্যান্সার দাও, তাহলে আমরা মোটামুটি হচ্ছে এটা ডোমেইন কত। আজকে আমি অনেক মনোযোগ দিয়ে পড়াইছি। হ্যাঁ, মারাত্মক ক্লাস আসলেই ছিল, আমারও সময় কোন দিক দিয়ে গেছে মনে হয় না। আর কেন, এই যে আবার সিমি আসছে, আর হবে নাকি যে কোনো ভ্যালু বসানো যাবে? জিরো বসাইতে পারবা মিয়া? এতক্ষণ তাহলে কি আনটা শিখাইলাম যে হরে কখনো জিরো হইতে পারে না, এটা যে তোমাদের বলতেছি। জিরো বাদে বাকি সব মান বসাইতে পারবা, দেখো মডুলাস আছে, জিরো বাদে সব মান। এটাই কিন্তু জিএসটি তে আসছে, এটাই জিএসটি 21-22 আসছে, শুধু একটা 2 যোগ করে দিছে, জিএসটি 21-22 প্রশ্ন এটা, শুধু একটা। তাহলে এইখানে জিরো বাদে আর যে কোনো ভ্যালু বসানো যাবে, যে কোনো ভ্যালু, মাইনাস প্লাস সবই বসাইলে এটা পজিটিভ হয়ে যাবে, কারণ মডুলাস আছে। তাইলে 0 থেকে ইনফিনিটি, যে অথর্ব এলে তখন এসে এগুলা কথা বলতেছো 0 থেকে ইনফিনিটি, তাহলে এটা 0 বাদ দিতে পারবা, তার মানে -ইনফিনিটি থেকে 0, আবার ইউনিয়ন 0 থেকে ইনফিনিটি, এটা হইতে পারে, এটাও হইতে পারে, আর থেকে শুধু 0টা বাদ যাবে, এটা অ্যান্সার। আহমেদ সুমন, তানজিলা খাতুন, সিদ্রাতুল সুবা, এগুলা কোনো অ্যান্সার দিলা তখন আইসা? কেন এখানে নেগেটিভ ভ্যালু বসানো যাবে না? নেগেটিভ যে কোনো ভ্যালু বসাইলে এটা তো মডুলাস আছে, পজিটিভ হয়ে যাবে। সব ভ্যালু বসাইতে পারবা, শুধু 0 বসাইতে পারবা না। তাহলে 0টা আর থেকে বাদ দিয়ে দাও, আর থেকে 0 বাদ, এটা হচ্ছে এই ফাংশনের ডোমেইন। ঠিক আছে, রুটের ভিতরে আছে দেখেই যে তুমি এখন ইকুয়াল 0 নিবা এরকম হবে না, কারণ এখন একটা মডুলাস আছে। এই ফাংশনটাই তো আসছে 1/√2 + x,
2 প্লাস এক্স। এই অঙ্ক কিভাবে করাইলাম তাহলে এফ অফ এক্স, এই অঙ্ক করাইছি কিভাবে, শুধু এক্স এর ভ্যালুটা -2 হইতে পারবে না, এই 2 প্লাস এক্স নট ইকুয়াল টু 0, এক্স এর ভ্যালু নট ইকুয়াল টু -2, তাহলে আর থেকে শুধু -2টা বাদ যাবে, -2টা হইতে পারবে না। এইটা হচ্ছে এটার ডোমেন, এটা জিএসটি 21-22 প্রশ্ন অলরেডি, তারপরেও ভুল করতেছো, লাস্টে এসে আবার ভুল করতেছো। আরেকবার ক্লাসটা দেখবা, নাইলে ক্লিয়ার হবে না। ডোমেনটা ভালো করে পড়ে যাও ভাই, ডোমেনটা ভালো করে পড়ে যাও। আর একটা অঙ্ক করাই, দেখো আর একটা অঙ্ক করাই, এফ অফ এক্স ইকুয়াল টু ধরো 2x প্লাস 3 আর 3x প্লাস 2, 3x -2 -4, 3x -4, না এটা এইভাবে না, এফ অফ এক্স ধরো এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 4 আর 3x হচ্ছে -5, হ্যাঁ। এই ফাংশনটা থাকলে এটার বিপরীত ফাংশন কিভাবে বের করবা, ইনভার্স ফাংশন 1 সেকেন্ডে বের করা যায়। দেখো শুধু আর চিহ্ন চেঞ্জ করে দিবা। ধরো একটা সূত্র শিখে রাখো, বিপরীত ফাংশনটা দেখে রাখো, যে ax প্লাস বি এরকম যদি থাকে, cx প্লাস ডি এরকম যদি থাকে, এটার ইনভার্স ফাংশন কিভাবে বের করে জানো, এটার ইনভার্স এ ডি চলে যাবে এক্স এর, তাহলে -dx চিহ্ন সহ চেঞ্জ হবে, প্লাস ডি আছে এখানে যায় -dx হবে, প্লাস বির জায়গায় থাকবে, সিএক্স এর জায়গায় থাকবে, এই এটা চলে আসবে ডি এর জায়গায়, প্লাস এ আছে এখানে এসে হবে মাইনাসে, চিহ্ন সহ চেঞ্জ হবে, শেষ। এটাই হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশন ধরো তোমাকে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস 1, এটার ইনভার্স ফাংশন বের করবা, এটার ইনভার্স ফাংশন বের করবা। তাহলে এফ অফ এক্স কে ধরবা ওয়াই, যত জায়গায় এক্স আছে তত জায়গায় ওয়াই বসাবা, ঠিক আছে, সরি এটাকে ধরবা এক্স, আর এই যত জায়গায় দেখো খেয়াল করো, যত জায়গায় আমাদের একটু দাঁড়াও, হ্যাঁ ঠিকই আছে, যত জায়গায় এক্স আছে তত জায়গায় ওয়াই বসাবা, বের করবা ওয়াই এর মান। তাইলে আমাকে বলো এটার ইনভার্স ফাংশন কত হয়, বলো এটার ইনভার্স ফাংশন, ঠিক আছে, ইনভার্স ফাংশন বের করা এইভাবে বের করতে হবে, এটার ইনভার্স ফাংশন এইভাবে বের করতে হবে। এফ অফ এক্স কে ধরবা এক্স, যত জায়গায় এক্স আছে ওয়াই বসায় ওয়াই এর মান বের করবা, তাহলে এক্স মাইনাস 1, এটাই এফ অফ ইনভার্স এক্স, এটাই ঠিক আছে। ধরো তোমাকে বলছি এফ অফ এক্স ইকুয়াল টু 2x প্লাস 3, এটা যদি এফ অফ এক্স হয় তাহলে এফ অফ ইনভার্স এক্স কত, এফ ইনভার্স এক্স কত, তখন তুমি এটাকে বের করবা, এই এফ এক্স কে ধরবা এক্স, যত জায়গায় এই পাশের এক্স কে ধরবা ওয়াই বের করবা ওয়াই এর মান, তাহলে ওয়াই এর মান হবে এক্স মাইনাস 3 ডিভাইডেড বাই 2, এই যে এটা হচ্ছে এফ অফ ইনভার্স এক্স, শেষ, ঠিক আছে। তাহলে এই অ্যান্সারটা কিভাবে করবা দেখো তো, এই যে -5 এইখানে যায় +5 হয়ে যাবে, তাহলে 5x +4 এর জায়গায় থাকবে, 3x এর জায়গায় থাকবে, এই 2 আবার এখানে এসে -2 হয়ে যাবে, এটাই অ্যান্সার। বিপরীত ফাংশন, এটা হচ্ছে বিপরীত ফাংশন, এটা হচ্ছে কি বলতো, বিপরীত ফাংশন। দেখো বুঝছো কিনা, -5 এখানে চিহ্ন সহ চেঞ্জ হয়েছে, দেখো -5 চিহ্ন সহ চেঞ্জ হয়ে এখানে আসছে +5x +4, 3x এর জায়গায় থাকলো, এই 2 আবার এখানে চলে আসবে, চিহ্ন সহ চেঞ্জ, +2 ছিল -2 হয়েছে। দেখো আরেকটা প্রশ্ন করাই এখানে বিপরীত ফাংশন থেকে। ধরো তোমাকে বললাম এরকম আছে, এফ অফ এক্স ইকুয়াল টু 2 প্লাস 3x, 3 মাইনাস 2x, ঠিক আছে, এইটার ইনভার্স ফাংশন কত, এফ অফ ইনভার্স এক্স কত, এফ অফ ইনভার্স এক্স। তুমি এটাকে আগে সাজায় নাও, দেখো ax প্লাস বি আকারে সাজাও, তাহলে 3x প্লাস 2, তারপরে -2x প্লাস 3, এইভাবে সাজায় নাও, ax প্লাস বি cx প্লাস ডি সাজায় নিছি। এখন দেখো আমি যদি বিপরীত ফাংশন বের করি, তাহলে এখন কি হবে দেখো তো, এই 3টা এই জায়গায় যাবে, তাহলে -3x প্লাস 2 হবে। দেখো এই +3 এখানে যায় -3 হয়ে গেছে, তাহলে -3x প্লাস 2, আবার এখানে -2x আছে, লেখো -2x, এই 3 এখানে আসবে চিহ্ন সহ চেঞ্জ -3, তাহলে মাইনাস যদি কমন নিয়ে নাও, তাহলে 3x -2 ডিভাইডেড বাই 2x প্লাস 3, মাইনাস কমন নিয়ে নিলে অ্যান্সার এটা অ্যান্সার, এই যে দেখো অ্যান্সার শেষ। বিপরীত ফাংশন ধরো বলো তো, আমাকে যদি বলি এফ অফ এক্স ইকুয়াল টু 4x প্লাস 5 ডিভাইডেড বাই 3x প্লাস 2, বলো এটার বিপরীত ফাংশন কত হবে, এফ ইনভার্স এক্স, এটার এফ ইনভার্স এক্স কত হবে বলো, এটার এফ ইনভার্স আগে কিন্তু সাজায় নিতে হবে, ax প্লাস বি cx প্লাস ডি, এই আকারে সাজাইতে হবে, যদি সাজানো না থাকে যেরকম এলোমেলো থাকলে আগে সাজায় নিবা, এরপরে শুধু কানিটা চেঞ্জ করবা, ডি এর জায়গায় এ ডি এর জায়গায় চিহ্ন সহ, আর কিচ্ছু না। দেখো এই সব সেম থাকবে, এখানে +5 থাকবে, এখানে 3x থাকবে, তারপরে এই শুধু এই 2টা এখানে যায় হবে -2x, আর এই 4টা এখানে এসে -4 হবে, ঠিক আছে। এখন তুমি চাইলে মাইনাস কমন নিয়ে এটার কম্বিনেশন করতে পারো, মাইনাস কমন নিলে দেখো, মাইনাস কমন নিলে 2x - 5, আর এইখানে মাইনাস কমন নিলে
এখানে মাইনাস কমন নিলে হচ্ছে 4 মাইনাস 3x, তাহলে মাইনাস মাইনাস কাটা যায়, এটাই অ্যান্সার। ঠিক আছে, এরকম এরকম হবে। ঠিক আছে, পারবা না বলো তো, পারবা কিনা বলো। এই যে এই লাইনে যারা আসতে পারছো তাদেরটাই ডান, তারাই ডান। এই লাইনে যারা আসতে পারছো তারাই ডান। শুধু দেখো এই কোনাটা চেঞ্জ করবা, আর কিচ্ছু না, কোনাটা চিহ্ন সহ চেঞ্জ করতে হবে, চিহ্ন সহ। বলো পারবা কিনা, ডান কিনা, বিপরীত ফাংশন পারবা কিনা বলো। বিপরীত ফাংশন অনেক পড়া আছে ফাংশনের, তবে এত কিছু লাগবে না, হ্যাঁ এত কিছু লাগবে না। বিপরীত ফাংশন পারবা কিনা? ঠিক আছে, ডান, আল্লাহ হাফেজ। বলো এটার ডোমেইন কত বলো, এটার ডোমেইন কত বলো। এটা লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাও, কোনো আল্লাহ হাফেজ নাই। ঠিক আছে, কোনো আল্লাহ হাফেজ নাই, এখান থেকে লাস্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে যাও। ডোমেইন ভালো করে ক্লিয়ার করতেই হবে, ডোমেইন আসতে পারে, আসার সম্ভাবনা আছে। ঠিক আছে, ডোমেইন আসবে, ডোমেইন ভালো করে শিখাইতে হবে, হ্যাঁ ডোমেইন শিখতেই হবে, ডোমেইন ছাড়া উপায় নাই, এটা ভালো করে প্র্যাকটিস করবা। এটা ডোমেইন কত হবে বলো। এই যে লব হর, এখানে যা এরকম ফাংশন যা থাকুক, এই হর নট ইকুয়াল টু 0 এরকম ফাংশন থাকলে নট ইকুয়াল টু 0, এক্স এর মান নট ইকুয়াল টু এ হওয়া যাবে না। তাহলে আর থেকে শুধু এটা বাদ দিয়ে দিবা, এটাই ডোমেইন, এটাই ডোমেইন, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, এইটা বাদ দিয়ে দিবা, এটাই হচ্ছে ডোমেইন। আর থেকে এটা বাদ দিয়ে দিবা, এটাই হচ্ছে ডোমেন। আর থেকে বাদ দিয়ে দিবা, এটাই ডোমেন। আর থেকে বাদ দিয়ে দিবা, এটাই হচ্ছে কি বলতো, ডোমেন। আরেকটা প্রশ্ন জিএসটিতে আসছে 21-22-এ, এই যে দেখো সম্ভাব্যতা থেকে, যে দুইজন ছাত্রের একটা কাজ করার সম্ভাবনা হাফ এবং 1/3, তাদের একত্রে কাজ করার সম্ভাবনা কত? সম্ভাবনার পুরা একটা ফুল ক্লাস ইউটিউবে আছে, পুরা ফুল একটা ক্লাস ইউটিউবে আছে। সম্ভাবনার এই ক্লাসটা তোমাকে করতেই হবে, সারা জীবন চাকরির ক্ষেত্রে কাজে লাগবে সম্ভাবনার ক্লাসটা। সম্ভাবনার এই ক্লাসটা সবাই করে ফেলবা, এটা ইউটিউবে আছে। এটা এখন আসলে করার দরকার নাই, জিএসটির পরে করে নিও, বাট এটা লাগবে, একটা প্রশ্ন আসলে আসবে। ঠিক আছে, এটা আর একটা অঙ্ক করাবো, এটা একটু 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 মনে নাই। দেখো তাহলে দুইজন ছাত্রের একত্রে কাজ করার সম্ভাব্যতা, যদি ধরো এটা প্রবাবিলিটি অফ এ যদি হতো কত হয়, হাফ হয়, এবং বলছে প্রবাবিলিটি অফ বি ইকুয়াল টু 1/3, 1/3। ঠিক আছে, এখন তোমাকে বলছে যে একত্রে কাজ করা, তার মানে প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বি, এ ইউনিয়ন বি, এটা কত? তাহলে প্রবাবিলিটি দেখো অফ এ ইউনিয়ন বি হচ্ছে প্রবাবিলিটি অফ এ প্লাস প্রবাবিলিটি অফ বি মাইনাস প্রবাবিলিটি অফ এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি কে আবার আমি গুণ করে দিতে পারি। দেখো তাহলে হাফ প্লাস 1/3 মাইনাস এই ইন্টারসেকশন মানে এই দুইটার গুণফল, তাহলে 1/2 ইন্টু 1/3 ইন্টু 1/3। তাহলে দেখো আমাদের এখান থেকে অ্যান্সার হইতেছে, আমি যদি এখানে লসাগু নেই 6 লসাগু নিলে দেখো 3 প্লাস এইখানে যদি তাহলে হচ্ছে 2, আর এইখানে যদি 6 হয় -1, তাহলে 4 কত বলতো, 4/6, তার মানে 2/3, 2/3, এটাই অ্যান্সার, 2/3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। এটা আসছে, দেখাইতেছি, এই প্রশ্নটা কিন্তু আমাদের আসছে জিএসটিতে। এই যে দেখো, এই যে দুইজন ছাত্রের একত্রে কাজ করার সম্ভাবনা হাফ এবং এত, তাদের মানে আলাদা আলাদা কাজ করার সম্ভাবনা, একত্রে করার সম্ভাব্যতা কত? দেখো প্রবাবিলিটি অফ এ ইউনিয়ন বির সূত্র হচ্ছে এ প্লাস বি মাইনাস এ ইন্টারসেকশন বি। এই যে ইন্টারসেকশনকে আমি গুণ আকারে লিখতে পারি দুইটা, এই যে ইন্টারসেকশনকে আমি দুইটার গুণ আকারে লিখতে পারি, এইটাই হচ্ছে অ্যান্সার। এই সূত্রটা ইম্পর্টেন্ট, এই জন্য পড়ায় দিলাম, এটা আসবে, এটা আসে, হ্যাঁ প্রবাবিলিটি থেকে এই প্রশ্নটা আসে, সম্ভাব্যতা থেকে এই ধরনের প্রশ্ন আসে, সম্ভাব্যতা থেকে এই ধরনের প্রশ্ন আসে। আর একটা প্রশ্ন একটু শিখে রাখো, ধরো একটা আয়তক্ষেত্রে, ঠিক আছে একটু দেখো, ধরো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% হ্রাস, প্রস্থ 20% হ্রাস করছো, ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হবে? এটা এরকম প্রশ্ন দিতে পারে, ক্ষেত্রফল কত পার্সেন্ট, কৃষিতে আসছে গতবার, কত পার্সেন্ট হ্রাস বৃদ্ধি হইতে পারে বলো, কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হইতে পারে, হ্রাস বা বৃদ্ধি হইতে পারে, হ্রাস বা বৃদ্ধি হইতে পারে। ঠিক আছে, দেখো কতক্ষণ ক্ষেত্রফল হচ্ছে, এই ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি হইতে পারে। দেখো প্রথমে ধরে নিবা আদি অবস্থায় দৈর্ঘ্য ছিল 100, প্রস্থ ছিল কত 100, তখন দৈর্ঘ্য ইন্টু প্রস্থ,
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে এখানে হইতেছে দেখো 100 ইন্টু 100 মানে 10,000। 10,000 এটা হচ্ছে ক্ষেত্রফল ছিল। এখন দেখো দৈর্ঘ্য 120 হয়ে গেছে, 20% বাড়াইছো, প্রস্থ 20% হ্রাস 80 হয়েছে। তাহলে এখন দেখো তো কত হয়েছে, এখন দেখো 8 10 80, 8 2 16, 96। ঠিক আছে, এখন দেখো তাহলে এইখানে হচ্ছে 8 12 96, 9600, 9600। তাইলে এখানে হ্রাস কত হয়েছে? 400। দেখো তাহলে হ্রাস কতটুকু হয়েছে বলো, হ্রাস কতটুকু হয়েছে, কত পার্সেন্ট হ্রাস হয়েছে বলো। তাহলে এখানে আমাদের মাইনাস হয়েছে 400। ঠিক আছে, 400 মাইনাস হয়েছে না? তাহলে এখানে তুমি বুঝবা যে কত পার্সেন্ট হ্রাস বৃদ্ধি বলছে বলো। তাহলে এটাকে 100 দিয়ে ভাগ করে দিবা, 100 দিয়ে ভাগ, তাহলে 4% হ্রাস, ক্ষেত্রফল 4% হ্রাস হয়েছে, ক্ষেত্রফল 4% হ্রাস। ক্ষেত্রফল কত পার্সেন্ট হ্রাস হয়েছে? 4% হ্রাস হয়েছে, 4% ক্ষেত্রফল হ্রাস হয়েছে। 100 দিয়ে ভাগ করে দিবা, যা আসবে ওটা 100 দিয়ে ভাগ করবা, তাহলে এত পার্সেন্ট। ভাই পার্সেন্ট নিতে গেলে সবসময় গুণ করেন, আপনি ভাগ করলেন কেন? কারণ এই প্রশ্নটা তো আমি 100 ধরে করছি, আদিমান তো নর্মালি 1 আমি তো 100% ধরে করছি। আদিমান তো নর্মালি 1 কিন্তু 1 কে 100%, তাহলে 10,000%, আবার এখানে 9,600%, এইখানে আমি এটারে তাহলে 4% হ্রাস, এইভাবে অঙ্ক করবা। ঠিক আছে, আবার যদি তোমাকে বলা হয় যে ভাই দৈর্ঘ্য প্রস্থ দুইটাই 20% বৃদ্ধি করছে, দৈর্ঘ্য 20% বৃদ্ধি, প্রস্থ 20% বৃদ্ধি, 120, দুইটা 120 হয়েছে। এখন 12 12 144, তাহলে 14,400, 144। এখন কিন্তু আমি তাহলে 4,400, তাহলে এখন বলো তো কত হবে, এখন কতটুকু বৃদ্ধি হবে বলো। ধরো দৈর্ঘ্য প্রস্থ 20% বৃদ্ধি করছি, 20% বৃদ্ধি, দৈর্ঘ্য প্রস্থ দুইটাই 20% বৃদ্ধি করছি। এখন তো আমার ক্ষেত্রফল আসতেছে 14,400, তাহলে মাইনাস 10,000 করো, মাইনাস 10,000, আদিমান মাইনাস 10,000, তাহলে 4,400 এইটা, তাহলে 100 দিয়ে ভাগ করো, 44% বৃদ্ধি, 44% বৃদ্ধি। এইরকম প্রশ্ন আমার আসতে পারে, 44% বৃদ্ধি। বেসিক জিনিসগুলা শিখে রাখো লাগবে, বেসিক জিনিসগুলা শিখে রাখো লাগবে। হ্যাঁ, বেসিক জিনিসগুলো শিখে রাখো। আর সম্ভাব্যতার একটা ক্লাস আমার ইউটিউবে আছে, সম্ভব হইলে করে ফেলো। সম্ভাব্যতার একটা ক্লাস, এটা সারা জীবন কাজে লাগবে, সারা জীবন, জীবনে যত ভর্তি পরীক্ষা দিবা, যত চাকরির পরীক্ষা দিবা, সম্ভাব্যতা লাগবে। এই যে 26 তারিখে তোমাদের আগে একটা 46 আছে, 46 বিসিএস আছে, ওইখানেও একটা কমন আসবে ওই ক্লাস থেকে। ঠিক আছে, 46 আছে না বিসিএস পরীক্ষা, এই যে এই 26 তারিখে 27 তারিখে তোমাদের পরীক্ষা, দেখবা সম্ভাব্যতা, এই যে আজকে বলে দিলাম, দেখবা 100% ক্লাস থেকে একটা আসবে। ঠিক আছে, মৌলিক হওয়ার সম্ভাব্যতা কত, তাস বের করলাম, এরকম সম্ভাব্যতা কত। ঠিক আছে, আর এই যে এই টাইপের প্রশ্ন দেখো, এই টাইপের দুইটা প্রশ্ন লিখছি মনে নাই। ফাংশনের মান দেখো, আমাকে লিমিট দিয়ে দিছে, লিমিট দিয়ে, এটা কিন্তু সাস্টে 19-20 প্রশ্নটা আসছে, লিমিট দিয়ে দিছে যে এক্স এর এই সূত্রটা নিতে পারবো যখন এক্স এর মান 0 চাইতে বড়, এক্স এর মান 0 হইলে মান হবে 1, এক্স এর মান 0 চাইতে ছোট হইলে মান হবে এক্স। এখন আমাকে বলছে লিমিট এক্স টেন্ডস টু 0, মানে 0 কাছাকাছি, মানে 0 সমান, তাহলে এফ এক্স এর মান কত হবে? 1 হবে, 100% এফ এক্স এর মান। এটা সাস্টের 19-20 প্রশ্ন, কারণ বলেই দিছে 0 সমান, তাহলে 0 হইলে কত? 1। তাহলে এখন দেখো তোমাকে বলছে এফ অফ এক্স ইকুয়াল টু -2 এর চাইতে ছোট হইলে এই সমীকরণ, এই লিমিটে থাকলে এই সমীকরণ, এই লিমিটে থাকলে এই সমীকরণ। এখন আমাকে যদি বলে এফ অফ 2 বের করো, তাহলে সমীকরণ কোনটা নিব বলো তো? এফ অফ 2 বের করো। দেখো তো এফ অফ 2 এই লিমিটের মধ্যে আছে নাই, তাহলে নির্ণয় করা সম্ভব না, অসম্ভব, নির্ণয় করা সম্ভব না, অসম্ভব। কারণ এটা 2 এর চাইতে বড় হইতে হবে, এটা 2 এর চাইতে ছোট হইতে হবে, 2 এর কোনো সমীকরণ নাই, তাহলে শেষ। এখন বলছে এফ অফ -3 বের করো, এফ অফ -3, তাহলে কোন সমীকরণ নিতে হবে বলো তো? এক্স এর ভ্যালু -2 এর চাইতে ছোট, তাহলে এইটা নিতে হবে, এক্স এর ভ্যালু -2 এর চাইতে ছোট, তাহলে -3 তো -2 এর চাইতে ছোট, তাহলে এই যে এক্স, এটা হচ্ছে তাহলে -3, অ্যান্সার শেষ। এক্স, কারণ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স, এফ অফ এক্স ইকুয়াল টু, তখন সমীকরণ নিব এক্স, তাহলে এফ অফ -3 মানে হচ্ছে আমাদের কত? -3, শেষ, অ্যান্সার। পারবা না? বলো বলো বলো, হয় -3, ভেরি গুড। এই ধরনের প্রশ্ন আমাদের আসতে পারে, এটা এই জন্য লিখে রাখলাম, এই ধরনের প্রশ্ন আমার আসতে পারে, এই জন্য লিখে রাখলাম। আর শর্টের বাইরে এত